ক্লাসে আমাদের যেটা ছিল গত পরশু দিনেই আমরা যেটা করছি এটি আমরা গত দিনে জানা হয়েছিল, তারপরে আমরা প্র্যাকটিক্যালি এটা কীভাবে একটা শর্ট বের করা যায় আমাদের যা যা মধ্যে আমরা শর্টগুলো বের করছি। তো আমি এটাই আবার জানতেছি, জানার পরে প্রয়োজনে যে আসুন আপনি শুধু আসুন। ও আসেন স্যার আমি আসুন যাই হোক, এটা আপনারা এক সময় প্র্যাকটিস রুমে যাই প্রয়োজনে করে নেন। কী করবেন? শর্ট করতে হবে। শর্ট করার জন্য যদি আপনার মাদারবোর্ড শর্ট না থাকে তাহলে কী করবেন? পাওয়ার সাপ্লাইতে 15 ভোল্ট বানাবেন। 4.2 বানান না আপনারা ভোল্টেজ। এটা সেট অন করার জন্য কী করেন? 4.2 তে সিলেক্ট করেন। তো ঠিক ওইখানেই করবেন কি 15 ভোল্ট বানাবেন। 15 ভোল্ট বানায় তারপর এই পাওয়ার সাপ্লাইতে কেবল পজিটিভটা দিবেন পজিটিভে, নেগেটিভটা দিবেন নেগেটিভে। আপনার মাদারবোর্ড যদি শর্ট না থাকে তাহলে দিবেন, দিলে দেখবেন শর্ট হয়ে গেছে সাথে সাথে। এরপর এটাও ফিরে ফেলবেন। আবার পাওয়ার সাপ্লাই কী করবেন? 15 ভোল্ট থেকে আপনার 4.2 আবার নিয়ে আসবেন, তাই না? এবার হচ্ছে আপনার এই পাওয়ার সাপ্লাই কানেকশন দিবেন আপনার বোর্ডের মধ্যে, দিয়ে দেখবেন শর্ট কোথায় আছে। এখন 15 ভোল্ট তো সবার বোর্ডেই দিছে, সব কিন্তু এক জায়গায় হবে, এক এক জনেরটা এক এক জায়গায় হবে, ঠিক আছে? তো যারা কালকে আসেন নাই কালকে ওরা এই কাজটাই করছে। এখন শর্ট হওয়ার পরে এটা বের করতে হয় কীভাবে? আপনি যখন এই পাওয়ার সাপ্লাই কানেকশন দিবেন 4.2 এইটা, তখন দেখবেন আপনার বোর্ড কোথাও না কোথাও গরম হবে। যেখানে যেই এরিয়ার মধ্যে গরম হবে ওই এরিয়াতে কী করতে হয়? রজন দিতে হবে। রজন দিলে পুরো জায়গাটা হচ্ছে সাদা হয়ে যাবে, রজনের ধোঁয়া একটা ইসের মতো করবে, কি বলে আইসের মতো দেখা যাবে। বরফের দেশে যেরকম সাদা থাকে না রাস্তাঘাট, ওইরকমই সাদা হয়ে থাকে। আর যখন আপনি এই পাওয়ার সাপ্লাই কানেকশনটা দিবেন দেখবেন প্রথম একটা কম্পোনেন্ট আছে যেখানে রজনটার সাথে সাথে গলে যাবে, বরফ অতিরিক্ত গরমের কারণে ও সাথে সাথেই গলে যাবে এবং সাদা অংশটা সাদা থাকবে না, এটা রজনের কালার থাকবে। যখনই দেখবেন যে রজন গলে গেছে, যে কম্পোনেন্ট প্রথম যে কম্পোনেন্টটা করছে ওটি হচ্ছে আমার মেইন শর্ট। এবার ওখানে আপনার কাজ করতে হবে, কী করতে হবে? এটা খুলতে হবে। এটা করলে আপনার শর্ট ছেড়ে দেবে। যদি কোনো আইসি হয় তাহলে অবশ্যই আপনাদের আইসি টেস্টিং আইসি হবে, পাওয়ার আইসি, সিপিইউ আর এএমসি, এই তিনটা আইসি আপনাদের টেস্টিং আছে। যদি পাওয়ার আইসি দেখেন বা সিপিইউ দেখেন বা এএমসি দেখেন শর্ট আইসি, তাহলে ওই আইসি এখন ধরবেন না, টেস্টিং আইসি ক্লাসের পরে ধরবেন। আর যদি দেখেন অন্য কোথাও শর্ট তাহলে ওইটা ফেলে দেবেন, দেখবেন আপনার সেটা আবার অন হয়ে যাবে, ঠিক আছে? মনে থাকবে? এটাই কতদিন করতে হবে জাস্ট এই কাজটা আবার রিভাইজ করা হয়েছিল। আচ্ছা হাফ শটটাও কিভাবে ইয়ে করব? সেম মিটার দিয়ে বের করে যে ওই দেখতে পাবো। মিটার দিয়ে বের করে যে এটা তো যে তুই এটা এখন শুরু করবে। শর্ট করে বলছিলেন এই পাওয়ার সাপ্লাইতে এখন 4.2 আছে না ভোল্টেজ, ওইটা করবেন কি 15 ভোল্ট বানাবেন। 15 করবেন, 15 করে ব্যাটারি পজিটিভ টার্মিনালে পজিটিভ দিবেন, নেগেটিভ টার্মিনালে নেগেটিভ দিবেন। দিলে কি হবে? বোর্ড শর্ট হয়ে যাবে। এবং দিয়ে আবার বসে থাকেন না, সাথে সাথে আবার সরাই ফেলবেন, খুলে ফেলবেন, কেবল খুলে ফেলবেন সাথে সাথে। বেশিক্ষণ রাখলে আবার খুলে যাবে। বেশিক্ষণ রাখলে দেখবেন ধোঁয়া বের হয়ে গেছে। যদি ক্যাপাসিটর শর্ট থাকে ক্যাপাসিটর ফুটে গেছে, পাওয়ার আইসি এরপরে যাবে পাওয়ার আইসিতে, পাওয়ার আইসিও দেখবেন ফুটে গেছে, এরপরে যাবে সিপিইউতে, একসাথে অনেকগুলো আইসি নষ্ট হয়ে যাবে। বেশিক্ষণ ধরে রাখবে, বেশিক্ষণ ধরা যাবে না, শুধু জাস্ট একবার ধরবেন 1-2 সেকেন্ডের জন্য, সাথে সাথে খুলে যাবে, ঠিক আছে? এর মধ্যে দেখবেন আপনার ওজন দেওয়ার সময় কোনো প্রোব ধরা লাগে। ওজন দেওয়ার জন্য তো কোনো কিছু ধরতে হয় না। আচ্ছা, সেটা হচ্ছে সেটা বোঝার জন্য আপনি লালটা লালের জায়গায় দিবেন, পজিটিভ লাইনে দিবেন, আর নেগেটিভটা কি করবেন? আপনার হাতে রাখবেন। এবার মাইক্রোস্কোপের সামনে আপনি যে জায়গাটা আপনি ওজন দিয়ে রাখছেন, সাদা বানিয়ে রাখছেন, মাইক্রোস্কোপে ওই সামনে নিয়ে বোর্ডটা সামনে রাখবেন, রেখে মাইক্রোস্কোপ দিয়ে যেন আমি দেখতে পারি যে কোনটা আগে গরম। এরপরে হচ্ছে কালোটা কি করবেন? যে কোনো একটা টিনের উপর ধরবেন, গ্রাউন্ডে কানেকশন দিলে সাথে সাথে এটা গরম হবে, দিবেন, দেখবেন যে কোনো একটা সাদা যে রজন বানায় রাখছিলেন ওইটার সাথে সাথে গলে যাবে। প্রথম যে কম্পোনেন্টটা গলে যাবে ওইটি হচ্ছে আমার শর্ট। এর জন্য হাইলাইট করে দেওয়া
হাই এম্পিয়ার কখন দিবেন? কোনো আপনার ফুল শর্ট কিন্তু গরম হয় না কোনো। যদি দেখেন ফুল শর্ট গরম হচ্ছে না, সেক্ষেত্রে কি করবেন? এই পজিটিভটা খুলে ফেলবেন। এই যে পজিটিভ কেবল খুলে ফেলবেন, খুলে মাঝখানে দেখেন সবুজ কালারের একটা পয়েন্ট আছে, সেখানে এটা ইনপুট দিয়ে দিবেন। তাহলে আমার এটার এম্পিয়ার বেড়ে যাবে। মেইন কথা হচ্ছে ফুল শর্ট গরম হচ্ছে না, ভোল্টেজ কমে গেছে, কারণ তারপর আমার ভোল্ট গরম হয় না। তো ওই শর্টটা হচ্ছে কি, আপনার পাওয়ার সাপ্লাই এখন আছে কি 3 এম্পিয়ার, আপনার ভোল্টেজ শর্টটা তার থেকে অনেক বেশি, যার কারণে গরম হয় না। ভোল্টেজ কমায় আছে ঠিকই, কিন্তু গরম হবে না। এই কারণে আমরা কি করি, এম্পিয়ার বাড়ায় দিই। এম্পিয়ার বাড়ানোর জন্য এই রেড কালারের কেবলটা আমরা কি করি, এই সবুজটার মধ্যে ঢুকাই দিলে এটা পজিটিভ হিসাবেই ধরি, আর কালারটা তো নেগেটিভ আছে। তখন আপনার এই পাওয়ার সাপ্লাইয়ের এম্পিয়ারটা বেড়ে যায়, এরপর আপনার রিপোর্টটা গরম হয়। স্যার তখন এম্পিয়ার কত রাখবে এটার মধ্যে? অ্যাম্পিয়ার কভার এম্পিয়ার এটা অনেক হয়ে যায়, এটা 10 না 12 জন। স্যার সিলেক্ট করে রাখবো কত? অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার কি হাই অ্যাম্পিয়ার 12 হয় না, 12 এম্পিয়ারের মতো হয়ে যাবে। না স্যার তখন কি স্যার 4.2 সিলেক্ট করাই থাকবে নাকি আমাদের বাড়াতে হবে? আপনার কিছু করতে হবে না। আপনি ভোল্টেজ তো 4.2 ই থাকে, আমি এম্পিয়ারের কথা বলতেছি। পাশের ঘরে যে এম্পিয়ার, এম্পিয়ার কখনো দেখছেন? দেখেন এখানে এম্পিয়ার দেখাবে, এম্পিয়ারের ঘরটা ছিল না, আমি এখানে ধরলে এম্পিয়ার দেখাবে, দেখায় কত? 2.9, এটা সর্বোচ্চ 3 পর্যন্ত দেখাবে। কিন্তু এটা যখন আমরা কি করি, সবুজটার মধ্যে দিয়ে দিই, লালটা যখন সবুজের মধ্যে দিয়ে দিই, তখন এটা 12 এম্পিয়ার হয়ে যায়, তখন এটা 3 এম্পিয়ার থাকে না। তো আপনার শর্টের পরিমাণ যদি 3 এম্পিয়ারের বেশি হয়, তখন কি হয়, আপনার বোর্ড গরম হয় না। আপনি যখন ধরেন ভোল্টেজ কমে গেছে, দেখতেছেন ফুল শর্ট, কিন্তু কোনো পাস, কোনো আইসি, বোর্ড কোনো কিছুই গরম হচ্ছে না, তখন হচ্ছে আমরা কি করি, এটাকে এই গ্রিনটার মধ্যে দিয়ে দিই, দিয়ে এটাকে 12 এম্পিয়ার বানাই ফেলি। এরপরে হচ্ছে আমরা কি করি, কানেকশন দিয়ে দেখি যে গরম হচ্ছে। কারণ তখন শর্ট থাকে কি, বেশিরভাগ দেখবেন কি আপনার হাই এম্পিয়ার যেসব জায়গাতে থাকে, হাই এম্পিয়ার কোথায় থাকে? হাই এম্পিয়ার থাকে হচ্ছে পাওয়ার আইসিতে। পাওয়ার আইসি থেকে বাক কয়েল, বাক কয়েলের মূল ধর্ম কি, ভোল্টেজ কম থাকে, এম্পিয়ার হাই থাকে। আপনার বাক কয়েলের এম্পিয়ার আপনার 13,000 এম্পিয়ার পর্যন্ত আমি পাইছি, 13,000 মিলি এম্পিয়ার, মানে 13 এম্পিয়ার এমনও আমি পাইছি, বুঝতেছেন? 13,000 মিলি এম্পিয়ার মানে 13 এম্পিয়ার। 13 এম্পিয়ার কিন্তু কম না। এটা সেট চলে কত এম্পিয়ার, আপনার ব্যাটারি কত এম্পিয়ার? স্যার 1-2 অ্যাম্পিয়ারের সেট 1-2 এম্পিয়ারই চলে, 3 এম্পিয়ার হয় সর্বোচ্চ, 5 এম্পিয়ার হয় সবে। এখনকার লেটেস্ট ফোনগুলোতে 5 এম্পিয়ার হয় বেশিরভাগ পাইছে। এর বেশি কিন্তু ব্যাটারি লেখাও থাকে না। কিন্তু ওইখানে ওসব লাইনগুলোতে আপনার 13 এম্পিয়ার থাকে, 12 এম্পিয়ার থাকে, 10 এম্পিয়ার থাকে, 8 এম্পিয়ার থাকে। ওই ধরনের ওই লাইনগুলো শর্ট হলে কি হয়, আপনার এই পাওয়ার সাপ্লাইতে খুঁজে পাবেন না, তখন কি করতে হবে, লালটাকে সবুজটার মধ্যে ঢুকাই দিতে হবে, তখন 12 এম্পিয়ার হয়ে যাবে। এরপর আপনি গরম খুঁজে পাবেন, এর আগ পর্যন্ত গরম খুঁজে পাবেন না। ঠিক আছে? তো যেটা বললাম, এটা আপনারা কালকে কি করবেন, কালকে বা আজকে ভিডিও প্র্যাকটিস রুমে যায় এই প্র্যাকটিসটা আপনারা করে নেবেন, যারা কালকে আসেন। ঠিক আছে? সব বানাবেন কি হবে, 15 ভোল্ট বানাবেন, 15 ভোল্ট করে এখানে কানেকশন দিলে সব হয়ে যাবে। এবং এটা সারার জন্য রজন দিতে হবে। রজন দেওয়ার নিয়ম জানেন? রজন দেওয়ার নিয়ম জানেন? বোর্ডের মধ্যে রজন দেয় কিভাবে? জি স্যার। ধোয়া ধোয়া ধরলেই হয়ে যায়, রাইট? আসলে এইভাবে ধরলেই হয়ে যায়। ঠিক আছে? রজন দিবেন, তারপর হচ্ছে শর্ট বের করবেন। প্রথমে শর্ট বানাবেন, যদি শর্ট না থাকে, আগে থেকেই যদি শর্ট থাকে আপনার বোর্ড, তাহলে তার শর্ট বানানোর প্রয়োজন নেই। এই শর্ট কিভাবে বের করতে হয় সেটা করবেন। আর আরেকটা আছে কি, আমরা ভোল্টেজ মেপেও শর্ট বের করতে পারি, যেটা পরশুদিনের ক্লাসে আমরা করে আসছি। পরশুদিনের ক্লাসে আমরা করে আসছি না, একটা ডেড ফোন কিভাবে অন হয় আর শর্ট হলে আমরা কি কি করব, সব কিছুই তো আমরা আগের দিন করে আসছিলাম। তবে আগেরটা আবার একটু রিভাইজ করি। আমি করিনি, এখন ওয়েট করতেছিলাম। ওয়েট করছি বলে আজকে 4 জন আসছে। জি স্যার। আমরা 3:22 করছি, 8 মিনিট ওয়েট করি, এরপরে 4 জন আসছে, আসছে না? জি স্যার। তবে আপনার এই আপনি বলেন, আমি বলবো না কিছু, আপনার বলবো।
সেকেন্ডারি লাইনে মানে সেট অন হওয়ার পরে এখন স্ক্রিন মুভে যাচ্ছে না, তাহলে প্রবলেমটা কোথায়? সেকেন্ডারি। এখন সেকেন্ডারি লাইনে কি থাকে? সেকেন্ডারি লাইন অর্থাৎ সিপিইউ আর এমএমসি সেকেন্ডারি লাইনে কি থাকে? পাওয়ার আইসি থেকে নিয়ে শুরু করে এরপরে যতগুলো আছে ভোল্টেজ সাপ্লাই আছে সবগুলো কি সেকেন্ডারি। পাওয়ার আইসি থেকে পাওয়ার আইসি নিজেই তো সেকেন্ডারি লাইনে কাজ করে, পাওয়ার সাপ্লাই দেয় 0.6 থেকে 3.3 ভোল্টেজ। হাই ভোল্টেজ অ্যাপ্লাই করলে তো কম করে এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করাই যাবে না। আপনি সর্বোচ্চ 0.6 থেকে 3.3 সর্বোচ্চ 3.3 অ্যাপ্লাই করতে পারবেন, এর বেশি পারবেন না, কারণ সেকেন্ডারি লাইনে প্রবলেম। আপনি যদি এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করেন তাহলে কি হবে? আপনার প্রাইমারি সেকশনও যাবে, সেকেন্ডারি সেকশন তো আগে থেকেই যাওয়া আছে, ঠিক আছে? এটা করা যাবে না, ঠিক আছে? পাওয়ার আইসি করুন, এটা পাওয়ার আইসি যেটা আপনি হাত দিচ্ছেন, পাওয়ার আইসির আউটপুটের প্রবলেম। আপনি নজর দিয়ে দেখেন, ঠিক আছে? আচ্ছা আপনি বলেন প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্টে কি থাকবে? কি কি ভোল্টেজ থাকবে? ভিভ্যাট থাকবে, ভিবাস থাকবে, ফার্স্ট পার্টে দুটি থাকবে। ভিভ্যাটের ভোল্টেজ কত আর ভিবাসের ভোল্টেজ কত? ভিবাস বসুন, আপনি বলুন প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্টে কি থাকে? হ্যাঁ বসে তুমি ক্লাসে এর বেশি সময় দিব না, আপনি বলেন প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্টে কি থাকে? বেশি সময় দিব না কেন? কারণ একটা ক্লাস 2 দিন করছেন, তৃতীয় দিনে এসে যদি সময় নেন তাহলে তো আপনার অনেক দুর্বলতা আছে। আপনি বাসায় এইটা দেখেন না, বাসায় দেখছেন না? দেখেন নাই? দেখলে দেখেও নকল করতে পারেন নাই, তার মানে আপনি দেখেন। ঠিক আছে, বাসায় একটু দেখতে হবে। কেন দেখতে হবে? আমরা স্কুল লাইফে পড়াশোনা করছি না? আমরা কি এই স্কুলে যা পড়াইছে তাই দিয়েই কি আমরা এসএসসি পাস করে বেরিয়েছি? প্রাইভেট পড়তে হয়েছে তো। প্রাইভেট না পড়লেও বাসায় বাবা মা তো পড়াইছে আমাদের, বড় ভাই থাকলে বোন থাকলে তারাও পড়াইছে, ঠিক না? বাসায় যদি আপনি এটা নিয়ে সময় না দেন শিখতে পারবেন না। এই এতগুলো টাকা দিয়ে ভর্তি হয়েছেন, এত সময় দিতেছেন, বিশেষ করে সময় ফেরত পাওয়া যায় না। টাকা আপনি কোনো না কোনো ভাবে ফেরত পাবেন, সময় কিন্তু ফেরত পাবেন 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 না। সময় যে যাচ্ছে আপনার তো ক্ষতি। সেকেন্ডারি ভোল্টেজে সেকেন্ডারি লাইনে আমি বাটন চাপ দিলে সেকেন্ডারি লাইনটা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হলে প্রথম কি কাজ করবে? পাওয়ার আইসি থেকে ভোল্টেজ সাপ্লাই দিবে। আপনার যদি ধরেন আমার ভিপিএইচ কয়েলে ফুল শর্ট দেখায়, যদি আমি ভিপিএইচ কয়েলে মাপি মিটারে ফুল শর্ট দেখায়, জিআর আমার 0 দেখায় ভিপিএইচ কয়েল। কিন্তু ভিভেটে যে আমার ব্যাটারি কানেক্টর আছে বা আগে যে ক্যাপাসিটর আছে যাই আছে, এখানে আমি যদি মাপি এখানে কোনো শর্ট দেখায় না। তাহলে কিভাবে বের করবো এই শর্টটা কোথায় আছে? স্যার এই শর্টটা ওই প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্টে আছে। প্রাইমারি সেকশনের সেকেন্ড পার্টে আছে। এই পানি আসতে দেখা যায় এই পাওয়ার সাপ্লাই কোথায় আছে কোথায় যায়? বোর্ডে শর্ট হয়েছে, গরম হয়েছে। আমার বিপিএস কয়েল
কয়েলে আমি জিআর মাপলে 00 দেখায়। স্যার ডিবেটের যদি আমি জিআর মাপি কোনো শর্ট নেই। স্যার চার্জিং এসি সমস্যা এখান থেকে লাইন যায় না হয় না, রাইট অ্যান্সার হয় না, বসেন আপনি বলেন। চার্জিং এসে ডিসি টু ডিসি তে সার্কিট আছে এটা সমস্যা হয় না, বসেন আপনি বলুন। স্যার কোশ্চেনটা আবার করুন। আমি ডিপিএস কয়েলে জিআর মাপতাছি, এই কয়েলটাতে আমি জিআর মাপলে আমার রিডিং জায়গায় 0000 মানে শর্ট দেখাচ্ছে। মিটার দিয়ে জিআর মাপি যদি জিআর মাপলে আমার 0 দেখায়, তার মানে শর্ট সার্কিট হয়ে গেছে, ফুল শর্ট, ঠিক না? কিন্তু ব্যাটারি কানেক্টরে আমি জিআর মাপলে আমার ঠিকই জিআর দেখায়। ব্যাটারি কানেক্টরে আমার জিআর ঠিকই দেখাচ্ছে। বুঝছেন? বুঝছি তো স্যার। এখন পাওয়ার সাপ্লাইতে লাগাইলে পাওয়ার সাপ্লাই যদি কানেকশন দেই আমার শর্ট দেখায় ধরেন 10 20 30 40 হাফ শর্ট, কিন্তু বিপিএস করলে তো আমার ফুল শর্ট দেখায়। এই শর্টটা আমি বের করবো কিভাবে? বের করার উপায় কি? মিটারে তো মাপছি শর্টই আছে, কিন্তু এটা সলিউশন তো বের করতে হবে। জানলাম যে এটা মাপছি শর্ট মিটার দিয়ে, সলিউশন কিভাবে হবে? কয়েলের এখানে শর্ট দেখাচ্ছে, কয়েল তো নিজেই শর্টের কম্পোনেন্ট, ও তো শর্ট সার্কিট হয় না। বসেন, আপনারা বসেন, পারেন নাই আপনি বলেন। স্যার তাহলে চার্জিং এসি সেকেন্ডারিতে যাচ্ছে, বাট এই যে ইয়ে থেকে ব্যাটারি কানেক্টর থেকে যে চার্জিং এসিতে যাচ্ছে ওইটা ঠিক আছে, বাট এর পরেরটা ঠিক নেই। এরপরে জি স্যার, এই যে বিপিএস সেটা তো পাইলামই আমরা, প্রবলেম তো এখানে বললাম যে এখানে প্রবলেম পাইলে কিন্তু এখানে প্রবলেম আছে। তো এখানে যেহেতু আছে এটা ফাইন্ড আউট করবো কিভাবে, এখানে কোথায় প্রবলেমটা আছে? এখন এটা তো একটা লাইন, বিপিএস তো একটা লাইন, এই লাইনের মধ্যে অনেক আইসি আছে। এখন এক জায়গাতে শর্ট দেখালে তো সব জায়গায় শর্ট দেখাবে, ঠিক না? দেখাবে না? স্যার ডিসি পাওয়ার সাপ্লাই একটা লাইন না, জি স্যার। এই লাইন যতগুলো জায়গায় গেছে সবই তো শর্ট দেখাবে। তা এখন সবগুলো আইসি কি আমি করবো? জি না স্যার। তাহলে মূল শর্ট কোনটা আমি সেটা বের করবো কি? এতগুলো আইসি খুলে খুলে চেক করবো কোনটা শর্ট? জি না স্যার। তাহলে এটা তো বের করার একটা পদ্ধতি আছে, জি স্যার। সেটা আমি এই করে গত 2 দিন শিখিয়ে দিচ্ছি। গত 2 দিনই শিখেছি, একদিনই। আপনি বলেন, আপনাকে প্রশ্ন করবো তখন বলবেন। বলতে পারেন না? বসেন, আপনি বলেন। কিসের ক্যাপাসিটি? চার্জিং এসির পরে ক্যাপাসিটর আছে, শর্ট দেখাইতেছে, কয়েলও শর্ট দেখাইতেছে। এখন আমি শর্টটা বের করবো কি হবে? বের করার তো একটা পদ্ধতি আছে না? মেইন শর্ট কোনটা মেইন শর্ট কোনটা? এটা বের করার তো একটা অবশ্যই পদ্ধতি আছে। আমার ফার্স্ট পার্টে তো শর্টটা নাই, আছে শর্ট নাই ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে শর্ট। তাহলে আমি বের করবো কি হবে? এই শর্টটা কিভাবে, কোথায় আছে? এটা বের করার তো একটা পদ্ধতি আছে। ডিসি পাওয়ার সাপ্লাই এর পজিটিভ টার্মিনালটা কি আমরা কি বিপিএস এ ধরে তারপরে বাকি যে আইসি গুলো আছে ওগুলো চেক করব? আমরা স্যার ক্যাপাসিটরটা ভালো আছে কিনা এটা দেখতে হবে বৃষ্টির মধ্যে সব দিয়ে গেছে, আমাকে তো হারাই গেছে। এই বৃষ্টিতে মাথা সব ধুয়ে নিয়ে চলে গেছে, শেষ। দুদিনে যা দিচ্ছেন তা ভুলে গেছে। এই কলটাকে খুললে দুটো টার্মিনাল বেরোবে, বেরোবে। জি স্যার দেখো এরপরে আমার এই ছটাকে এই পাশে জিয়ার মাপ কিন্তু বের হয়ে যাবে। আমি কলটা খুললে দুটো টার্মিনাল বের হয়ে গেল। এখন কি আমার চার্জিং আইসিতে শর্ট, না চার্জিং আইসির অপর প্রান্তে এই এতগুলো আইসির কোন একটা পাশে শর্ট, সেটাই তো জানতে পারবো কলটা খুললে। কি করোনা হয়েছিল কতদিন? 10 দিনে করোনা। আমার ডায়াগ্রাম দরকার নেই তো, আমি তো বিপিএস কয়েল চিনছি, জি স্যার। ঠিক না? আমি কয়েলটা খুলে দুই পাশে মাপবো, একটা পাশে তো শর্ট দেখাবে আর এই পাশে জিআর এসে পড়বে। তো যদি আমার এই পাশে জিআর দেখায় তাহলে আমার চার্জিং এসি ভালো আছে, ঠিক না? এই পাশে দিয়ে না দেখা আর যায়। যদি আমার এই পাশে
জিআর না যদি আর না দেখায় তাহলে চার্জিং এসি খারাপ। স্যার আমি কয়েল খোলার পরে যদি এই পাশে আমার 0 ডিগ্রি দেখায় তাহলে চার্জিং এসি খারাপ, কারণ সব দেখাচ্ছে তো। এখন আপনি বলবেন যে এই চার্জিং এসি খারাপ হইলে ভিভ্যাট কিভাবে ঠিক থাকবে? ভিভ্যাট তো ইনপুটের লাইন, আউটপুটের লাইন খারাপ। আইসি তো ইনের লাইন আছে, আউটের লাইন আছে, দুইটা ভিন্ন, ঠিক না? এই বোর্ডের ভিতরে কয়েল চিনবেন কেমনে? বোর্ডের ভিতরে চার্জিং আইসি চিনবেন কেমনে? এটা চার্জিং আইসি কোথায় আছে এটা বের করতে পারবে? যাবে? চার্জিং আইসি পাশে যে আইসি পাবেন, চার্জিং আইসি পাশে যে একটা বড় কয়েল পাবেন ওইটাই হবে বিপিএস কয়েল। এখন যদি বলেন যে না আমি চার্জিং আইসি বের করতে পারবো না, তাহলে আমি বলবো আপনি চার্জার ঢুকান ব্যাটারি খোলা অবস্থায়, শুধু চার্জার ঢুকান, যে আইসির পাশে আপনি 5 ভোল্ট পাবেন একটা ক্যাপাসিটরে, ওইটাই ধরে নেবেন চার্জিং আইসি। কারণ একটা মাত্র আইসির পাশে আপনি 5 ভোল্ট পাবেন, অন্য কোন আইসির পাশে 5 ভোল্ট পাবেন না। স্যার ওবিপি আইসি পাশে ওবিপি আইসির পাশে পাবেন, কিন্তু ওবিপি আইসির পাশে পাইলেও দেখবেন যে ওর পাশে কয়েল নেই, আমার তো বিপিএস কয়েল থাকতে হবে। জি স্যার বুঝতে পারছেন? এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, আরেকটা পদ্ধতি আজকের ক্লাসে আছে, আজকের ক্লাসে বুঝিয়ে দিব, অডিও সেকশনের ক্লাসে বুঝিয়ে দিব। আপনি মিটার দিয়ে মেপেও সব সেকশনই কিনতে পারবেন, ঠিক আছে? মিটার দিয়ে মেপে যে কোনো সেকশনে আপনি চিনতে পারবেন, মিটারই আপনাকে বলে দিবে এটা কি কোন সেকশন। আপনি অডিও সেকশন বুঝবেন মিটার দিয়ে বলবে, চার্জিং সেকশন বুঝবেন মিটার দিয়েই বলবে, খালি বিট সাউন্ড আপনার কানে গেলেই হয়েছে, ধরে নেবেন এটাই আমার এই সেকশন, ঠিক আছে? সেটা আমরা আজকে দেখব। স্যার তো এই প্রশ্নের অ্যান্সারটা 2 দিন ক্লাসের পরে যদি না পাই, 2 মাস 10 দিন পরে তো পাবোই। এই কয়েলটা খুলে শর্ট বের করা যায়, এটা আমি বলছিলাম না? মনে নেই স্যার এই কয়েলটা খুলে শর্ট বের করা যায়? এই কয়েলটা খুললে এই পাশে যদি আমার শর্ট দেখায় তাহলে আইসি খারাপ, না দেখাইলে এই পাশে কোন একটা কিছু খারাপ। এখন এই পাশের কোনটা খারাপ সেটা বের করার জন্য কি করতে হবে আমার? পাওয়ার সাপ্লাই 4.2 রেখে আর বিপিএস ভোল্টেজ কত? 3.7 থেকে 4.2, তাহলে পাওয়ার সাপ্লাই 4.2 রেখে আমি এখানে ডাইরেক্ট পজিটিভ, কেবল এই পজিটিভটা আমি ডাইরেক্ট হচ্ছে এই কয়েলের এই টার্মিনালে দেবো, আর নেগেটিভটা আমি টিনের মধ্যে দেবো। প্রথম দিন বলেছিলাম সেম কথা, কত পরশু দিন মনে পড়ছে? এটা বলছিলাম কোথায় ধরবো? কয়েলের এই প্রান্তে, যদি এই পাশে শর্ট থাকে। এরপরে যেটা গরম হবে ওইটি হচ্ছে জেনুইন শর্ট। এখানে সবগুলো গরম হবে না, যে কোনো একটাই গরম হবে, যে শর্ট একমাত্র ওই গরম হবে। তারপরে বলছিলাম এটা রজন দিয়ে আপনারা আগামী দিন ক্লাস করবেন, পরশুদিন এই কথাটাই বলছিলাম। মনে রাখতে হবে। আচ্ছা যাই হোক, এখন তো মনে আছে নাকি? এই শর্টটা কিন্তু আপনার এখানে কি দেখাবে জানেন? হাফ শর্ট, 10, 20, 30, 40, 50 এরকমই দেখাবে, এরকমই শর্ট দেখাবে। আপনি যখন এখানে দিবেন দেখবেন এমনই শর্ট দেখাচ্ছে, তখন আপনি এই কয়েলে জিআরটা দেখবেন বিপ দোনো পাশে যদি বিপ দেয় তার মানে তো শর্ট, ঠিক না? আমি গ্রাউন্ডে ধরে দোনো পাশে ধরতেছি, দোনো পাশেই গ্রাউন্ড হয়ে আছে, নেগেটিভ পজিটিভ এক হয়ে আছে, শর্ট সার্কিট হয়ে আছে। তো আমার কি করতে হবে? এই কয়েলটাকেই খুলে ফেলতে হবে, কারণ এত বড় সার্কিটে তো আমি কাজ করতে পারবো না, আমার ভাগ করে নিতে হবে। আমি বলছিলাম এই কারণে কিন্তু প্রাইমারি সেকশনে আমি পার্ট 1 পার্ট 2 শিখেছি। কেন শিখেছি? এই কয়েলটা খুলেই পার্ট 1 বের হয়, এই কয়েলটা খুললেই পার্ট 2 বের হয়, বলছিলাম? পার্ট 1 পার্ট 2 কিভাবে বেরিয়েছে? এই কয়েল খুললেই তো আমার বেরিয়েছে, না খুললে তো পুরোটা একটাই পার্ট, কি পুরোটাই প্রাইমারি না? কয়েল খুললেই তো আমার একটা পার্ট 1 হয়ে যায়, পার্ট 2 হয়ে যায় আলাদা, ঠিক না? তাহলে আমার কি করতে হবে? কয়েল খুলতে হবে, এখানে যদি সব দেখায় এই আইসি খারাপ, এখানে সব দেখাইলে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করে জেনে নেব কোন আইসি খারাপ, যেটা গরম হবে ওই খারাপ,
আর যে জায়গাটায় গরম হবে ওই জায়গায় আমি রজন দিয়ে আবার ভোল্টেজ ধরবো। মূল যে ক্যাপাসিটর হোক, ডায়োড হোক, আইসি হোক, যেটাই খারাপ হোক ওইটাই একমাত্র রজন বলে যাবে আগে, সাথে সাথে বের হয়ে যাবে। ঠিক আছে, জানি আপনারা বলবেন ঠিক আছে, সবই ঠিক আছে, বুঝলাম তো। মনে রাখার জন্য লেখা এনেছি আপনাদের, লেখাগুলো চেক করে দেখেন, ওখানে এইগুলোই হবে, বলুন না। শুরু করেন আজকে। এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে? পরের প্রশ্ন আর বললাম না, কারণ এটা আপনারা দেখা দেখা আপনারা অনেক নকল করতে পারবেন, এটা আমি বুঝতে পারছি। আমি যাই প্রশ্ন করি দেখে দেখে নকল করতে পারবেন, এর জন্য আর করলাম না। আপনাদের প্রশ্ন করলাম হচ্ছে একটা শর্টের প্রবলেম নেই, কেউই পাবেন না। এই শর্টের প্রবলেম কিন্তু আপনাদের সকালের শিফটের একজনের একটা বোর্ডের মধ্যে ছিল। এই শর্টে, যে শর্টটা আমি আজকে বললাম, হোয়াটসঅ্যাপে লাগাইলে 40 দেখায়, বিপিএস কয়েলে 00 দেখায়, মানে শর্ট, ফুল শর্ট হয়ে গেছে। ওইটা বের করতে হবে কিভাবে তাকে আমি এখনো বলি নাই। তাকে বলছি আপনি ক্লাসের সময় দেখাবেন, সবার সামনে আমি কাজটা করে দিব। তো সে হয়তো আগামী শনিবারে নিয়ে আসলে তখন করে দিব। এইভাবে বের করতে হবে এই সবটা, ঠিক আছে? আজকে আমাদের কিসের ক্লাস? অডিও। তো আমরা অডিও সেকশন নিয়ে আমরা প্রাথমিকভাবে জানবো আসলে অডিও সেকশন কিভাবে কাজ করে, কেমন কিভাবে। আমরা দুইভাবে দেখবো, কোনো প্র্যাকটিক্যালও দেখবো, তো আমরা আগে থিওরি জানি। এখন আমাকে বলেন যে অডিওর সঙ্গে কার কার সম্পর্ক থাকতে পারে? ধরেন নেটওয়ার্ক সেকশনের সাথে নেটওয়ার্কের না সম্পর্ক আছে, বুঝলাম, কথাবার্তা বলা যায় এই বিষয়ে। চার্জিং এর সঙ্গে ওবিটি আইসি, তারপরে আপনার চার্জিং আইসি, পাওয়ার আইসি, তাহলে অডিওর সাথে কি কি রিলেটেড থাকতে পারে? লাউড স্পিকার, সিপিইউ, হ্যাঁ, ভাইব্রেশন মাইক্রোফোন, স্যার এয়ার রিসিভার হ্যাঁ, অবশ্যই একই। অর্থাৎ দেখেন আপনার লাউড স্পিকার বা এয়ার স্পিকার বা মাইক্রোফোন বা এগুলা কি সব কিন্তু অডিও আইসি রিলেটেড না, অডিও মানে গান রিলেটেড না। এরপরে দেখেন এই অডিও আইসি চালাতে গেলে পাওয়ারের দরকার আছে না, তাহলে অবশ্যই পাওয়ার আইসির সাথে কানেকশন আছে। এবং এই অডিও আইসি তো সবসময় কাজ করে না, যখন আমরা চাই তখন কাজ করে। বক্স কি সবসময় বাজতে থাকে? থাকে না। সিগন্যাল না গেলে কখনো এ কাজ করবে না, তাহলে সিগন্যালটা যায় কার মাধ্যমে? সিগন্যাল কি পাওয়ার আইসির মাধ্যমে যায়? সিগন্যাল যায় কিসের মাধ্যমে? সিপিইউ এর মাধ্যমে। তাহলে আমি দেখলাম যে আমার এই যে স্পিকার যেগুলো আছে প্লাস আইসির ভিতরে সিপিইউ এবং পাওয়ার আইসি এই অডিও আইসির সাথে কি রিলেটেড কাজ করে। তো এখন কাস্টমার আপনার কাছে কি প্রবলেম নিয়ে আসবে প্রথমত বলেন? চলে না, বোঝা যেতে পারে যে ভাই কিছু শুনতে পারি না। দ্বিতীয় প্রবলেম কি হতে পারে? যে ভাই লো সাউন্ড, সাউন্ড কম। আবার বলতে পারে স্যার ভাই সেই ক্যারিয়ার করে সাউন্ড ফাটা আসে, ব্যাড সাউন্ড, এরকম হতে পারে, তাই না? এরকম দেখেন অনেক ধরনের প্রবলেম কিন্তু কাস্টমার আপনার কাছে আসবে। কারণ আপনি সার্ভিসিং হয়ে গেছে, আপনি কিভাবে সার্ভিসিং করবেন? কারণ আমার ফোনটা আপনাকে দিচ্ছি, এখন আমি বলছি ভাই আমার এটা তো কোনো সাউন্ড শোনা যাচ্ছে না, তখন আপনার সার্ভিসিং হয়ে গেছে, আপনি শুরু করবেন কিভাবে? আপনি প্রথম আপনি সেটা দেখার আগে একটা জিনিস দেখতে হবে। আপনি দেখেন যে আমাদের ফোনটায়, আমাদের যে সেলফোনটা, এটা কি পকেটে থাকে না? ম্যাক্সিমাম সময় কিন্তু পকেটে থাকে, এবং পকেটে থাকে তো থাকে, এবং দেখেন এদিকে ঘোরানো থাকে, এইদিকে এই পার্টটা নিচে, অর্থাৎ ডিসপ্লে সাইডটা আমার স্ক্রিনের সাথে লেগে থাকে। এখন আমাদের শরীর কিন্তু ঘাম হয়, তাই না? এবং এই এরিয়াটাই কিন্তু নিচের এরিয়াটাই কিন্তু বেশি ঘাম হয়, যেটা আমরা বুঝতে পারি। এখন প্রতিনিয়ত ঘাম হইলে ঘামের সাথে কিন্তু ময়লাও বের হয়, শরীর থেকে ময়লাও বের হয়। এখন এইগুলা প্রতিনিয়ত যেতে 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 যেতে
ওই যে আমার উপরে যে এয়ার স্পিকার ওখানে ময়লা জমতে পারে না, বা লাউড স্পিকারের নিচে যে স্পিকার ওইখানে ময়লা জমতে পারে না, বা ফোনটা আমি প্রতিনিয়ত যে পরিষ্কার না করে বেরিয়ে করে রেখে দিচ্ছি। এখন ধূলিকণা কি অটোমেটিক উঠতেছে না? অটোমেটিক করে মানে একাধারে যেতে 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 ওটা কি অফ হয়ে যেতে পারে না? বন্ধ হয়ে গেলে কি আর সাউন্ড হবে? ধরেন ওইটা যদি ধরেন বন্ধ হয়ে হালকা অল্প একটু খোলা যায় তাহলে কি লো সাউন্ড হবে। আবার যদি পুরোপুরি বুঝে যায় সাউন্ডই হবে না, এরকম প্রবলেম হবে না? তো আপনি প্রথম আসলে প্রথম আপনার কাজটা হচ্ছে কি যে আপনি দেখবেন যে আমার এখানে ময়লা জমছে কি হবে। তাহলে আপনি যদি দেখেন যে ময়লা জমছে তখন কি করবেন? ওই যে সুচ আছে না, সুচ সোনামুখী সুই বলে গ্রামে ছোট তো সুইটা ওই যে টিনের উপরে যে ফুটো ফুটো থাকে না, ঝালি ফুটো ফুটো, ওই ফুটোটা আপনি কি করবেন? জাস্ট ফুটোটা ময়লাটা সরাই দিবেন। কি করবেন? সরাই দেওয়ার জোরে দিবেন না, জোরে দিলে আবার ভিতরে যে স্পিকার থাকে না ওইটা ওই পর্দাটা ফুটো হয়ে যাবে বা কেটে যাবে, তখন ওটা নষ্ট হয়ে যাবে না, ঝামেলা। তাহলে উপরে আপনি কি ওটা একটু ফুটো করে দিবেন। এবং আপনারা আইফোনে সাধারণত 95% ফোন আপনার কিন্তু এই ঝালিটাই ওই ময়লা থাকে, ওটা ফুটো করে দিলে ওটা অডিও প্রবলেম। তো আপনি কি করবেন? প্রথমে ফুটা করে দিবেন, দিয়ে একটু চিত্রটা বড় করে দিবেন, তাহলে কি আপনার প্রবলেম প্রথম সলভ হয়ে গেল প্রথমটা। এরপরও দেখলেন যে আমার প্রবলেম সলভ হয়নি, তখন আপনি কি করবেন? তখন আপনি কি করবেন? আপনার যে সার্কিট বোর্ডে এই যে আপনার এয়ার স্পিকার বুঝতে পারছেন, এরপর আপনি এখানে আসবেন, এয়ার স্পিকারে আসবেন, এই এয়ার স্পিকারের এটা পজিটিভ এটা নেগেটিভ, তাই তো? তাহলে আপনি এয়ার স্পিকারে প্রথমে মেজারমেন্ট করবেন। কি করবেন? মেজারমেন্ট করবেন যে আমার এটার মান ঠিক আছে কিনা। আচ্ছা, এয়ার স্পিকারের রেঞ্জ কত ছিল? 5 থেকে 35 টা। 25 থেকে 35, আর লাউডে কত ছিল? 5 থেকে 10। তাহলে আমি যেহেতু এয়ার এর পরিমাপ করতেছি, এয়ার দেখতেছি, তাহলে এয়ার দুই পাশে ধরলেন, দেখাইলো হচ্ছে কত? ধরেন 40। তাহলে কি আপনার এয়ার স্পিকারটা ভালো আছে? হ্যাঁ, বা দেখালো 20, ভালো আছে? অর্থাৎ 25 থেকে 35 এর ভিতরে যদি থাকে তাহলে আপনার এই স্পিকারটা ভালো। তাহলে প্রথম স্টেপ কি? সুচ দিয়ে আপনি আস্তে করে ফুটা করে দিলেন, উপরে যে ঝালিটা আছে ওটা কি ফুটা করে দিলেন। আর 2 নম্বর স্টেপ কি? আপনি মেজারমেন্ট করবেন যে আমার এটা ঠিক আছে কি না, এবং কত রেঞ্জ আছে? 25 থেকে 35। এটা কিসের ক্ষেত্রে? এয়ার স্পিকারের ক্ষেত্রে। আর লাউডের ক্ষেত্রে কত থাকবে? 5 থেকে 10। তাহলে আপনি দেখলেন দুই পাশে মেপে দেখলেন আমার এটাও ঠিক আছে। কি ঠিক আছে? আমার স্পিকারও ঠিক আছে। এখন তারপরে কি করবেন? তারপরে করবেন কি? আপনি এইখানে জিআর পরিমাপ করবেন। কি পরিমাপ করবেন? জিআর। এখন জিআর কত থাকবে বলেন? জিআর ভ্যালু কত থাকবে? 300 থেকে 1800। এখন আপনি এখানে তার আগে আমাকে বলেন জিআর কোন ব্যাসে পরিমাপ করতে হবে? রিভার্স ব্যাসে। এটা কি ভুলবেন? না, এটা এই জীবনে আর ভোলা যাবে না। এখন আপনি এখানে জিআর পরিমাপ করে দেখলেন যে আপনার এখানে আসছে 200, তাহলে কি আপনার এটা ঠিক আছে? না, তখন কিন্তু প্রবলেমটা এয়ার স্পিকারে নাই, লাইনের প্রবলেম। বুঝতে পারছেন? বা আপনি এখানে ধরলেন, দেখলেন জিআর 150, তাহলে কি লাইনটা ঠিক আছে? না, সাধারণ অবস্থায় আরে ঠিক আছে আপনি কম তাহলে সেটা কি ঠিক আছে? আপনি এখানে জিআর ধরলেন 200 পাইলেন, তাহলে কি আমার লাইনটা ঠিক আছে? কারণ কি আমার রেফারেন্স জিআর কত আছে? 1800। তাহলে প্রথমে কি করবেন? সর্বপ্রথম স্টেপটা কি? ঝালিটা পরিষ্কার করে দিবেন, সুন্দর হালকা করে পরিষ্কার করে দিবেন, আবার জোরে দিবেন না, তাহলে ভিতরে পর্দা ফেটে যাবে। দ্বিতীয় স্টেপ কি করবেন? যে আসলে আমার কত আছে, কিসে পরিমাপ করবেন? কোন মুডে মাপবেন? দ্বিতীয় স্টেপ বুঝতে পারছেন? কত রেঞ্জ আসে, যদি রেঞ্জ ঠিকঠাক থাকে তৃতীয় স্টেপ হচ্ছে আপনি কি করবেন? জিআর পরিমাপ করবেন যে আমার জিআর ঠিক আছে নাকি। এবং জিআর কত থাকবে? কথা বুঝতে পারছেন? এরপরে এই যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কি বলেন? এখানে ধরেন আপনি জিআর কম পাইলেন, কথা আপনি এখানে জিআর পাইলেন 100। এখন 100 তো পাইলেন, তাহলে 100 পাইলে আমার কি এই এয়ার স্পিকার খারাপ হবে না লাইনটা খারাপ হবে? লাইনটা খারাপ হবে। আচ্ছা, লাইন যদি খারাপ হয় তাহলে আপনি প্রথম কি করবেন? আপনি জিআর ধরেন 100 পাইছেন, তাহলে আপনি বুঝলেন যে আমার লাইনে কোনো গড়বড় আছে। আচ্ছা,
এখন এই যে B2B কানেক্টর, একে কি বলে? বোর্ড টু বোর্ড কানেক্টর। বি কানেক্টর, বোর্ড টু বোর্ড কানেক্টর। এখন আপনি এইখান থেকে দেখেন একটা লাইন দিছে না? 6 আর 7 নম্বর টার্মিনাল মিলে একটা লাইন দিছে। এটাকে কি বলে? এই কম্পোনেন্টের নাম কি বলে? কয়েল। এটার নাম কি? কয়েল। আচ্ছা, এই সোজাসুজি যাওয়ার পরে এখান থেকে একটা লাইন আর একটা কম্পোনেন্ট লাগানো আছে, এটার নাম কি? ক্যাপাসিটর। আচ্ছা, এরপরে লাইনটা যাওয়ার সময় আরেকটা কম্পোনেন্ট লাগাইছে, এটার নাম কি? হ্যাঁ, ডিভিএস ডায়োড। আচ্ছা, এরপরে যে লাইনটা ঢুকছে, বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ এই লাইনে আমার কয়টা কম্পোনেন্ট আছে? তিনটা কম্পোনেন্ট আছে। আচ্ছা, এখন বলেন এই লাইনে যে তিনটা কম্পোনেন্ট আছে, এই তিনটা কম্পোনেন্টের ভিতরে কোন কম্পোনেন্টটা আমার প্যারালালে আছে? আচ্ছা, ক্যাপাসিটর প্যারালালে। আচ্ছা, টিভিএস এর ক্যাপাসিটর প্যারালালে। আচ্ছা, এর সাথে কি আপনারা একমত? আপনারা কি একমত ওনার সঙ্গে? যদি চুপ থাকেন তাহলে বলবো যে আপনারা একমত, আর যদি কথা বলেন তাহলে বলতে হবে। ওনার সঙ্গে উনি বলছে স্যার ক্যাপাসিটর এবং টিভিএস এর প্যারালালে আছে, আপনি কি ওনার সঙ্গে একমত? স্যার কয়েল প্যারালালে আছে। কয়েল প্যারালালে আছে, দুজন পাইছি। আচ্ছা, ওনার সাথে কে কে একমত? বাকি যারা আছে আপনি বলছেন ক্যাপাসিটর এবং টিভিএস ডায়োড এক প্যারালালে, আর বাকি সবাই ওনার সাথে যে এটা এই প্যারালালে কয়েল আছে। কারণ আপনারা বাকি যখন কথা বলেন তাহলে সবাই ওনার সাথে, নাহলে ওনার সাথে কোনটা যাবে? ওনার সাথে দুজন পাইলাম, ওনার সাথে আর কেউ আছে? প্যারালালে আপনি তিনজন। আর এবার আপনি বলেন কেন প্যারালালে? কিভাবে বুঝলেন এটা? ওনার এখানে ঠিক থাকছে বরাবর দিছে, কিন্তু এটা উঠাইলে কেন ঠিক থাকবে? আমাকে ব্যাখ্যা তো দিতে হবে, কারণ যুক্তি ছাড়া তো আমি মানবো না, তাই না? আমি যদি আপনাকে বহু বলবো যে আপনি কি মেনে নেবেন, তাই না? আপনি বলবেন না স্যার এটা কেন হলো, ওটা কেন হলো। এখন আপনি হচ্ছে আমার টিচার, আমি আপনার স্টুডেন্ট, আমি কোশ্চেন করছি যে স্যার এটা কেন হলো, এটা আমি মানবো, প্যারালালে কেন মানবো, আর এটা উঠাইলে কেন লাইন সচল থাকবে? আপনি বলছেন এটা প্যারালাল, আপনি সিরিজ তো আনবেন না। মানে আমি আপনাকে কোশ্চেন করছি যে এই যে কম্পোনেন্টের প্যারালালে এটা আপনি কিভাবে বুঝবেন, মানে কি দেখে বুঝলেন এটা প্যারালাল? আপনি বলেন, আপনি বলে দিন। টিভিএস ক্যাপাসিটর সিরিজেও থাকে, সংখ্যা খুব কম, বাট মেজরিটি 95% কি প্যারালাল থাকে, এটা ঠিক। কিন্তু আমি জিজ্ঞাসা আচ্ছা ক্যাপাসিটর বাদ দিলাম, টিভিএস একটা প্যারালাল আপনি বুঝবেন রাইট, একটা গ্রাউন্ডে আছে একটা পজিটিভ আছে, উত্তরটা এটাই হবে। কথাটা বুঝতে পারছেন? আমি এটাই শুনতে চাচ্ছিলাম। তাহলে সিরিজ পার্টে কি হলো? আর কয়েল তো শুধু সিরিজ লাইন আছে এইভাবে, মাইনাস আছে না? আর আপনি সেটা তো বলবেন যে স্যার এক সাইডে পজিটিভ এক সাইডে গ্রাউন্ড, অর্থাৎ দুটো ভিন্ন ধর্মী চার্জ দুই সাইডে আছে, অর্থাৎ এটা এক লাইন না, এই জন্য এটা প্যারালাল। আপনি বলছেন উঠাই ফেললে চলবে, উঠাই ফেললে চলবে, এটা তো আমিও জানি, কিন্তু কেন চলবে এটা তোমাকে বলতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন আমার এটা পজিটিভ ওয়্যার, কি ওয়্যার? পজিটিভ ধরে নিলেন, এটার সাথে যদি আমি এটা কানেক্ট করে দিই তাহলে কি কোনো শর্টের কোনো বালাই আছে এই জায়গা? ধরেন একই ধর্মী চার্জ, তাই না? আপনাদের মনে পড়ে আপনাদের বুঝাইছিলাম ক্যাপাসিটরে, মনে পড়ে না? শর্টের ক্লাসে মনে আছে ক্যাপাসিটরে যে বুঝাইছিলাম সার্কিট, যে আপনার মনে করেন গার্লফ্রেন্ডকে জড়ায় ধরলেন আর আপনার বন্ধুকে জড়ায় দিলেন, দুটার অনুভূতি কি এক হবে? আলাদা হবে না? গার্লফ্রেন্ডকে ধরলে এটা একটা ইলেকট্রিক শর্ট যেরকম খাবে, বন্ধুকে জড়ায় ধরলে হবে সেরকম। অর্থাৎ দুটো ভিন্ন ধর্মী চার্জ, আপনার যে গার্লফ্রেন্ড সে এক ধর্মী চার্জ, আপনি হচ্ছে আর এক ধর্মী চার্জ, দুটো বিপরীত, দুটো যখন একসাথে হবে তখনই শর্ট হবে, দুটো যখনই একসাথে হবে তখনই শর্ট হবে। কিন্তু আপনার বন্ধুও যে চার্জ আপনিও সেই চার্জ, একই চার্জ, অর্থাৎ শর্টের কোনো বালাই নেই। অর্থাৎ শর্ট তখনই হয় যখন পজিটিভ আর নেগেটিভ এক হয়। বিষয়টা বুঝতে পারছেন? এখন ঘটনা হলো দেখেন এইখানে কি ঘটছে, এইখানে ঘটছে যে আমার এই যে ক্যাপাসিটর এবং ডায়োড, এই পাশটি পজিটিভ না আর এই পাশটি নেগেটিভ, অর্থাৎ দুটো দুই ধর্মের, বুঝতে পারছেন? অর্থাৎ এটা প্যারালালে আছে। আর দেখেন এটা আমার যে পয়েন্টটা, এর এই পাশে পজিটিভ এই পাশে পজিটিভ, অর্থাৎ এটা সিরিজ, একই লাইন, এটা উঠে গেলে আর কোনো লাইন চলবে না, কয়েল হয়ে যাবে, বুঝতে পারছেন?
স্পিকারের মাথায় মাইনাস দিতে এটা সমস্যা না, এটা তো লাইন, নেগেটিভ লাইন হলো একটা সিরিজ, এটা তো নেগেটিভই একটা লাইন। আপনাকে কি বললাম যে এটা মনে করেন পজিটিভ বা নেগেটিভ, একটা ধরলেই ধরে, নেগেটিভের সাথে নেগেটিভ ধরে কোনো প্রবলেম আছে? একই জিনিস, পজিটিভের সাথে পজিটিভ ধরাইলে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেম তখন হয় যখন ভিন্ন ধর্মী চার্জ, বুঝতে পারছেন? এখন এটা যতই নেগেটিভের লাইন হোক, বুঝতে পারছেন, এটা পজিটিভ, এটা কিন্তু মনে করেন এই যে লাইনটা, এটা কি একটাই লাইন না? একটাই লাইন। আমি মনে করেন এখান থেকে কয়েলটা আমি কি একটা উঠাই দিলাম, বা এটা একটা লাইন, এখান থেকে কয়েলটা উঠাই দিলাম, তাহলে প্রান্ত কয়টা হয়ে গেল? দুটো হয়ে গেল না? তাহলে দুটো হয়ে গেল, তখন লাইন মিসিং, লাইন কি মিসিং, বুঝতে পারছেন? তাহলে আমরা আপনাদের এই সার্কিট বোর্ডে যেখানে দেখবেন যে যে কম্পোনেন্টের সাথে পজিটিভ এবং নেগেটিভ আছে, এটা পাবেন প্যারালালে আছে, সহজ বাংলা ভাষায়। আপনার ডান বাম কিছু জানার দরকার নেই, আপনি চোখ বুঝে ধরে যাবেন এটা কি প্যারালাল। আর দেখবেন যার দুই পাশে পজিটিভ পজিটিভ বা দুই পাশেই নেগেটিভ, মনে করেন এটা দুই সাইডেই নেগেটিভ, তাও এটাও কিন্তু সিরিজ, দুই পাশ পজিটিভ বা দুই পাশ নেগেটিভ যাই হোক, এটা কি সিরিজ লাইন। যখনই ভিন্ন ধর্ম আসবে তখনই প্যারালাল হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? এখানে কথা কি ভাই আমি খাইতে গেছি, খাইতে এখানে জানা না আপনারা কাটা জানি কুড়ি টাকা পাওয়া আজকে এখানে খেলাম যে দিও ক্যামেরা সেট দিয়ে সেখানে ছেড়ে দরকে চাষ কর কেউ কেউ করছেন এখানে কি স্যার? ওই কোথায় আছে মানে কল ছাড়ছেন কেউ? এই যে ইসে ট্যাপ ফিল্টার না সিসি ক্যামেরা সাইকেল কাজ সেটি দিছি এগুলো চেক করে আমি যখন আমি খাইতে গেছি কয়টা? 3টা পাশে খাইতে গেছি, 3:70 সে ঢুকে দিতে গেছে। হাফ ঘন্টার ভিতরে এই কাজ হয়েছে। কারণ স্যার আমি যখন খাইতে গেছি 3টা পাশে তখন হয়নি, কিন্তু আমি যখন 3:70 আসছি তখন সেটি তো মানে পানি ওই দিন একদিন এরকম করছে, ওই জন্যই এই পানি এর আগে আরেকদিন হলো যে আপনার এইখানে ধরলেন, কি ধরলেন? মাল্টিমিটার এখানে ধরলেন, একটা দিয়ে হবে, এখানে দেখা যাচ্ছে আপনার ওএল আসলো, কত আসলো? ওএল আসলো, তাহলে আপনি কোনটা? এটা ওপেন লুপ আসলো, বুঝতে পারছেন? ওএল, তাহলে আপনি কোন কম্পোনেন্টটা ধরবেন এই তিনটার ভিতরে? স্যার কয়েল কেন কালকে ধরবেন? কয়েল সিরিজে থাকে। আর ধরেন এখানে ধরলেন পাইলেন 0.001 বা 2 3 যাই পাইলেন, তাহলে কাকে ধরবেন? টিভিএস বা ক্যাপাসিটর বা টিভিএস যায়, তাহলে কারণ এই দুটো কি প্যারালালে আছে। আচ্ছা ধরলেন এইখানে পাইলেন, স্যার ওই যে বললেন না 100 জিআর পাইলাম তখন? আচ্ছা হ্যাঁ বলতেছি, ধরেন 2500 পাইলেন দিয়ে, তখন কি করবেন? 2500 দিয়ে পাইলেন কি করবেন বলেন? তোমার কাছে কি কথা দেখুন বললো প্রশ্নে 2500 পাইলেন, আপনার রেফারেন্স দেওয়ার কত ছিল? 300 থেকে 1800 আর পাইলেন কত? 2500 বাইরে গেছে না? জি স্যার, বাইরে গেছে না? এটাই তো। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা নতুন কনসেপ্ট। বাইরে গেলে কি করবেন? খাতা বের করে নেবেন, এমন একটা জায়গায় রাখবেন সারা জীবন যাতে মনে থাকে, প্রতিদিন দেখেন, এটা বলবেন না, এটা প্রত্যেকটা ঝামেলা পাবেন। লেখেন যদি রেফারেন্স জিআর থেকে মান কম আসে, রেফারেন্স জিআর বলতে বোঝাচ্ছে আপনি যে কোনো সেকশনে জিআর আমরা বলে দিই না যে 300 থেকে 800 বা 500 থেকে 900 জিআর বলে দিই না, তো এটা রেফারেন্স জিআর কত? 300 থেকে 800। দেখবেন প্রত্যেকটা সেকশনেই কিন্তু একই রুল, যদি রেফারেন্স জিআর থেকে কম জিআর আসে, যদি রেফারেন্স জিআরটা বুঝছেন, মানে যে জিআরটা আমরা বলে দিই এটাকে রেফারেন্স জিআর বলে। রেফারেন্স জিআর থেকে যদি কম জিআর আসে, হ্যাঁ, তাহলে আমরা কি করব? প্যারালাল সার্কিটের কম্পোনেন্ট, প্যারালাল সিরিজে যে কম্পোনেন্ট আছে এটা চেক করব, হ্যাঁ তাকে চেক করব। কম জিআর আছে তাহলে প্যারালাল সার্কিটের কম্পোনেন্ট কি করব? চেক দিব। ধরেন এখানে আসছে কথার কথা 100, তাহলে কি করবেন? টিভিএস ডায়োড ক্যাপাসিটরকে দেবেন, কারণ এর রেফারেন্স মান ছিল 300 থেকে কত? 1800। আর যদি রেফারেন্স জিআর থেকে মান যদি আমরা বেশি পাই, তাহলে কাকে ধরবো? সিরিজের কম্পোনেন্টকে ধরবো। কম হইলে প্যারালালে, আর বেশি হইলে সিরিজে।
এই জিনিসটা মাথায় রাখেন সারা জীবন। মানে আমি বলছি রেফারেন্স দেওয়ার কত 300 থেকে 1800, এই 300 থেকে 1800 নিচে যদি পান প্যারালালের যে কম্পোনেন্ট আছে এটা ধরে রাখবেন। আর যদি বেশি এই 18 উপরে যদি পান 1800 উপরে তাহলে সিরিজের কম্পোনেন্ট ওয়াল সেকশন। আপনার সারা জীবন যে শুধু ফোন না, এটা মনে রাখবেন শুধু ফোন না, পৃথিবীতে যত ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে এই রুলসে চলে। যেটা হোক ল্যাপটপ তাহলে সিরিজে, হ্যাঁ বেশি পাই তাহলে সিরিজের কম্পোনেন্ট কম হইলে প্যারালালের কম্পোনেন্ট, বেশি হলে সিরিজের কম্পোনেন্ট। এই এবং আপনি যদি এই ফিলোসফি শুধু করে না, আপনি যত ধরনের সার্কিট বোর্ড আছে সব এক রুলস, একই নিয়ম। এই ইলেকট্রনিক্স এর বিষয়টা ক্লিয়ার স্যার? তাহলে মনে করেন আমার এখানে পাইলাম 2500, তাহলে কাকে ধরবো বলেন? ধরেন এখানে পাইলাম 100, কাকে ধরবো? বিষয়টা ক্লিয়ার? এনে কি কারো কোনো কনফিউশন আছে? বলেন, থাকলে আবার বলেন, আবার বলেন। আচ্ছা, সেম ভাবে দেখেন এটা আমাদের কি অডিও আইসি, তাই না? জোড়া কি থাকবে? কয়েল থাকবে, বুঝতে পারছেন? আরেকটা জিনিস বলে রাখি, ওটা পরে বলবো, এটা যখন প্র্যাকটিক্যাল হয় তখন। তাহলে জোড়া বিটকয়েল পাইছি, এখানে কি বিটুবি কানেক্টর পাইলাম, এই ক্যাপাসিটর এটা কিসে আছে? প্যারালালে আছে না সিরিজে আছে? প্যারালালে আছে। এখানে কি এটা রেজিস্টার, দেখেন এখানে রেজিস্টারও কিসে দিছে? প্যারালালে, বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে কি যে আমার এই যে সিপিইউ থেকে একটা সিগন্যাল এই যে গেছে, আর পাওয়ার আইসি হয়ে এই যে রেজিস্টার হয়ে ক্যাপাসিটরে আবার রেজিস্টারের ভিতরে ঢুকে অডিও আইসি। এখন মনে করেন আমি এখানে ধরলাম, আমি এখানে জিআর এর মান পাইলাম মনে করেন 2000, তাহলে কাকে ধরবো? এখানে মান পাইলাম মনে করেন 2000, তার পয়েন্টই ধরো। সিরিজে কোনটা আছে? কয়েল। এখানে 00 কোনোভাবে দেখাবে? যদি 00 দেখায় কাকে ধরবো? ক্যাপাসিটরকে। কারণ কি? কারণ হচ্ছে ক্যাপাসিটর প্যারালাল, কারণ শর্ট হলেই তো 00 হয়। আর শর্ট হবে কার সাথে? এই যে এটা মনে করেন গার্লফ্রেন্ড, এটা বয়ফ্রেন্ড, এটা কিন্তু শর্ট হবে। এছাড়া সম্ভাবনা আছে? হ্যাঁ, মালাটা বাংলা বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? তাহলে আমার কয়টা কনসেপ্ট আসলো দেখেন। একটা হলো যদি জিআর 00 পাই, কত পাই? 00 পাই, তাহলে কাকে ধরবো? ক্যাপাসিটর। আপনি চোখ বুঝে সেটা ক্যাপাসিটর, ডায়োড, রেজিস্টর আপনার জানার দরকার। যেটা ভাই প্যারালালে আছে এটা ধরবো, কারণ তারপরে কি হবে? যদি ওএল আসে বা ওপেন লুপ, তাহলে কি হবে? কয়েল ধরবো না, সিরিজে যা আছে তাই। এখন এটা সিরিজে যদি রেজিস্টার থাকে তাহলে রেজিস্টার ধরবে। আর এটা মনে রাখবেন এখানে সবসময় কয়েল নাও থাকতে পারে, এখানে রেজিস্টার থাকতে পারে, সিরিজে ধরবো। হ্যাঁ, সিরিজে ধরবেন। এবং এখানে যে কয়েল থাকবে বিষয়টা তা না, কিছু কিছু থেকে আপনি রেজিস্টারও পাবেন। কি পাবেন? রেজিস্টারও পাবেন। এখন ঘটনা হলো যে আপনার যে কোয়েল পাইলেন 00 পাইলেন, এখন ঘটনা হলো যদি এখানে জিআর এর মান রেফারেন্স জিআর থেকে বেশি হয় তাহলে কি করবেন? রেফারেন্স জিআর থেকে যদি বেশি হয়, ধরে করেন এখানে 1900 আছে, 1900 পাইলেন, তাহলে কি করবেন? সিরিজ ধরবেন, সিরিজের যে কম্পোনেন্ট আছে তাকে ধরবেন। তাহলে আপনাদের এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে যে আমার মান কোন জায়গায় যাচ্ছে, লাইন কোন জায়গায় যাচ্ছে, আমি কোনটা শর্ট হলে কি করব। এখন ধরেন আপনার ফোনের এক লাইনে দেখলেন শর্ট হচ্ছে, কি হয়েছে? শর্ট হয়েছে। কারণ আপনি যদি সিরিজ লাইনে তুলতে শুরু করেন তাহলে হবে বলেন? অর্থাৎ আপনি সার্ভিসিং করতে গেলে আপনার এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখতে হবে। কারণ শর্ট কোনোভাবেই সিরিজ থেকে হয় না, ওটা প্যারালাল থেকেই হবে। কেন হবে? কারণ নেগেটিভ একসাথে না তো হবে না। সিরিজে যেটা থাকে দুই পাশে সেম লাইন, একটা রাস্তার ভিতরে ব্রিজ করে দিচ্ছে। এই জিনিসটা মাথায় ইনপুট করে নেন, যত তাড়াতাড়ি ইনপুট করতে পারবেন তত বেশি ক্লিয়ার হবে। এই জন্য বারবার এক কথা বলি, বারবার এক কথা বলি, সিরিজ কখনো শর্ট না। সিরিজ কেমনে শর্ট হবে বলেন? আমি ধরে নিলাম, আমি কনসেপ্টে আসি, আমি মুখে বলবো এরকম, আমি যেটা বলবো আপনাকে প্রমাণ করে দিচ্ছি। এটা পজিটিভ লাইন, এই পাশেও যায়, এই পাশেও যায়, তাই না?
এখন মাঝখানে ব্রিজ যদি দিই দিয়ে পরে আর একটা লাইন নেই, তাহলে কি একই লাইন না? এখন এই সিরিজ লাইন যদি আমি ঘুরে আবার এক করে শর্ট হলে কি শর্ট কখন হয়? যখন এক হয়ে যায়। এক হলে তো শর্ট হয়। এখন ধরে করেন যে এক হয়েছে, কি এক হয়েছে? এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও একই জিনিস এক হয়েছে। শর্ট কেমন বলেন? ইলেকট্রনিক্সে বলে এটা শর্ট হবে? কোনোভাবেই সম্ভব না, কারণ সমধর্মী চার্জ। বুঝতে পারছেন? এই জন্য তো উদাহরণটা দিলাম, গার্লফ্রেন্ড আর আপনার বন্ধু। বুঝতে পারছেন? আর এটা যদি নেগেটিভ বা পজিটিভের সাথে অ্যাড হইতো, এটা যদি পজিটিভ আর এটা যদি নেগেটিভ হইতো, দিয়ার সাথেই তো ঝগড়া। প্রকাশ করে কি শর্ট হয়ে যায়। বুঝতে পারছেন? এই যে আপনাদের ডিসি পাওয়ার সাপ্লাই না, এটা মনে করেন আপনি, আর এটা মনে করেন আপনার গার্লফ্রেন্ড। এখন মনে করেন কি যে এটা যদি আপনি লাগাই দেন, তাহলে কি কট করে শর্ট হয়ে যাচ্ছে না? কিন্তু আমি এটা নিজেরা লাগান, এই জায়গা লাগাচ্ছি, শর্ট হবে না স্যার। কেমন এবার দেখেন অর্থাৎ আপনার সামগ্রিক চার্জে কখনো শর্ট হয় না, খুব নেগেটিভ খুব পজিটিভ। শর্ট তখনই হবে যখন নেগেটিভ পজিটিভ এক হয়ে যাবে। এবং আপনাদের এই ইলেকট্রনিক্সে চার্জ আছে দুটো, এই পজিটিভ আর নেগেটিভ, এবারে পজিটিভ আর নেগেটিভ দিয়েই চলে। বুঝতে পারছেন? এখন এই জিনিসটা ক্লিয়ার না কে এটা বলো স্যার এয়ার ক্লিয়ার, বাকিটাও ক্লিয়ার যেটা তাহলে কি ভিজে এটা কি সার্থক হচ্ছে? জি স্যার অবশ্যই। এই জিনিসটা জানার দরকার না? জি স্যার। এই জিনিসটা না জানলে আপনি সার্ভিসিং করতে হবে ওই বসে মাঝে করে মনে করেন যে আপনার কাছে কাস্টমার সাথে বসে ছেড়ে দিলেন, চলে গেল এয়ার স্পিকারে, কিন্তু ভিতরে বোর্ডের যদি সমস্যা হয় এরপরে তো আইসির কাছে চলে যাবে, সিকিউর কাছে চলে যাবে, তখন অর্থাৎ ক্লাস কিন্তু কোনোটাই না, সবগুলো দরকার আছে। দেখেন আজকে তো আমার সার্কিটের ক্লাস না, এখানে পড়াতে সার্কিট চলে আসে। এখন বলেন সার্কিট ক্লিয়ার না? একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে না আস্তে আস্তে? আগে যেরকম আপনাদের ধারণা ছিল আজকে কি আরো ক্লিয়ার হচ্ছে না? আরো 2 দিন পর দেখবেন আরো ক্লিয়ার, কারণ এরকম সার্কিট আরো হয়। এবং যত দিন যাবে তত আপনি ক্লিয়ার হবে। এই জন্য বলি যে যদি রেগুলারলি মেইনটেইন করেন তাহলে আপনার কি উপকার। আর স্যারের কাছে কোশ্চেন করবেন, কারণ কি জানেন সব ট্রেনার কিন্তু আপনার কাছে কোথায় কোথায় শুনবে না, স্বাভাবিক। স্যারের কাছে সময় নেই, আপনি বলবেন আপনি পারে না পারি, তাই না? এখন সবার টিচিং যাতে এক হবে, হয়তো কেউ তার করায় শোনে, কেউ শোনে না, এটা তার কিন্তু দোষ না, সে জানে সে পারে। আর আপনার সমস্যা আপনি স্যারকে বলবেন, স্যার আমার এই সমস্যা, এই ব্যাপার সমস্যা এই বড়। এখন এই যে আপনাদের যে কনসেপ্টগুলো দিলাম, এই কনসেপ্টগুলো ক্লিয়ার এখনো না কে আমাকে বলেন, তাহলে আমি আরেকবার রিভাইজ করি। স্যার ওই যে কম পাইলে কি করবো আর বেশি পাইলে কি করবো? বলেন সিমের ক্লাস করছিলেন? সিমের চেয়ার কত থাকবে পজিটিভ লাইনে? 300 থেকে কত? আর এখানে কত বলছো? 300 থেকে 1800। এটা হচ্ছে সিমের রেফারেন্স ইয়ার, বুঝতে পারছেন? এটা হচ্ছে সিমের রেফারেন্স ইয়ার, আর এটা হচ্ছে অডিও রেফারেন্স ইয়ার। এটা কি বুঝেন? রেফারেন্স ইয়ার মানে আমরা যেটা বলে দিই বা ইলেকট্রনিক্স যেটা বলে দেয় যে এই সার্কিটে এখানে আপনি এত ইয়ারের মধ্যে পাইলে ভালো, 300 থেকে 1800 ভিতরে পাইলে আমার এই সেকশনটা ওকে আছে। আর যদি সিমে 300 থেকে 900 পান তাহলে সিম সেকশন ওকে আছে। এটা কি বুঝছেন? এখন মনে করেন এটা হলো রেফারেন্স ইয়ার। এখন আপনি এখানে মাল্টিমিটার ধরে রেফ ইয়ার পাইলেন কত? 1900। কত পাইলেন? 1900। আপনার রেফারেন্স ইয়ার কত আছে? 1800। যদি এরকম কখনো দেখা যায় 1800 এর উপরে পাইছেন, তাহলে আপনি সোজাসুজি এসে সিরিজ সার্কিটের যে কম্পোনেন্টস কাটতে ধরবেন। আপনার এখানে সিরিজ সার্কিট কি আছে? কয়েল আছে, নিয়ে ধরুন, সেটা ক্লিয়ার। আর ধরেন যদি ডিআর পাইলেন 200, কত পাইলেন? 200 আর এবার রেফারেন্স ইয়ার কত? 318। তাহলে 300 কম না? 300 কম 200 না? যদি রেফারেন্স ইয়ার থেকে কম দেওয়া আছে তাহলে কি সিরিজে যারা আছে তাকে প্যারালাল যারা আছে তাকে জাম্পার না, মানে ধরবেন। এটাকে ধরবেন বলতে কি এটা কোনো প্রবলেম আছে? বুঝতে পারছেন? মানে এটার ভিতরে কোনো রোগ আছে, হয় এ নষ্ট নয় অন্য কোনো ঝামেলা আছে। আপনার নষ্ট হবে সমাধান তো পরে, আগে রোগটা ধরেন। আপনাকে আমি সমাধান দিই, ভাই সমাধান দিচ্ছি আপনাদের, আমাকে রোগ ধরাচ্ছে।
মানে আপনি সিম্পটম বুঝলেন যে হ্যাঁ আমার এইটা ধরতে হবে, এটাই তো গুরুত্বপূর্ণ। রোগ সার্ভিসিং করা থেকে রোগ ধরাটা গুরুত্বপূর্ণ। সার্ভিসিং সবাই করতে পারে ভাই, সার্ভিসিং এমন কোন টেকনিশিয়ান করতে পারে, সবাই পারে। রোগ কয়জন করতে পারে? সব ডাক্তার কি এমন কোন ডাক্তার আছে ডাক্তার ওষুধ দিতে পারবে না? ইঞ্জিনিয়ার ডাক্তার আছে? শুধু যাবেন, শুধু প্যাডটা দেবেন, আর শুধু বড় মানে একাধারে এক পাতা ওষুধ আপনারে মোটামুটি সেকেন্ডের ভিতরে লেগে দেবে। কিন্তু রোগকে সব ডাক্তার ধরতে পারে? দেখেন একই ডাক্তার আল্ট্রাসাউন্ড যারা করে, এটা কিন্তু ডাক্তার জানেন, এটা কিন্তু এমবিবিএস করার পরে আল্ট্রাসাউন্ড কোর্স করে, এটা সাধারণ কোনো মানুষ করতে পারে, এটা অবশ্যই এমবিবিএস পাস করতে হবে যারা আল্ট্রা করে, আল্ট্রাসোনোগ্রাফি। তো এখন যারা আল্ট্রাসাউন্ড করে, সব ডাক্তার আল্ট্রাসাউন্ড কিন্তু সব রোগ ধরে না। মানে এক ডাক্তার বলছে যে আপনার কিডনিতে প্রবলেম, স্টোন হয়েছে, আর এক ডাক্তার বলছে না প্রবলেম হয় না। একই তো এমবিবিএস পাস, একই ডাক্তার, তাহলে দুই রকম হলো কেন? কারণ টেস্ট সে করতে পারে না। এবার বুঝতে পারছেন? অর্থাৎ যার ডায়াগনোসিস পাওয়ার যত ভালো, যে যত ভালো রোগ ধরতে পারে, সে তত ভালো সলভ করতে পারে। ঘটনা বুঝতে পারছেন? আপনি ধরতেই পারলেন আপনার অডিওতে প্রবলেম, সাইলেন্ট দিকে তাকান, আপনি ধরতেই পারলেন না অডিওতে প্রবলেম, আপনি সলভ কেমনে করবেন? দেখছেন আমি যারা ধরে আমি তো শুনতেই বললাম এই জন্য বিশ্লেষণ আমাদের দরকার আছে। মানে ক্যান্সার ছেলে ট্যাপ বন্ধ করছে, লাস্টে সে একটু বড় ট্যাপ বন্ধ করে আছে। না ট্যাপ বন্ধ করে না, এই সব কাম বেশি শোনেন, যে সতর্কতা অবলম্বন করতে হবে। ওরে বারবার আসা বললাম না, কারণ এনাকে কর্পোরেট থেকে আগে আমরা কি ব্যবহার আছে সেটা না বলিয়া আগে শোনেন, জীবনটা অনেক মানে অনেক আশ্চর্য জিনিস, কিন্তু মাইনে নিলেই সমস্যার সমাধান। সব করছি ভাই, আমি মাইনে গেল কি করো করো কি করতাম মানুষ মারবে, সবাই বিয়াদবি করে, সামনে কখন মানুষ সব সহ্য করে, বিয়াদবি করে। যাই হোক, আপনার পরে আপনি নির্ভর করেন, আপনাকে বিষয়টা হচ্ছে কি, আপনি যদি না কান্না করেন আপনাকে কান্না করাইতে পারবে, যদি না হাসেন আপনাকে হাসাইতে পারবে। অর্থাৎ মানুষের মনে হয় যে আমার এখন মানে কান্না করা দরকার, তাই কান্না। আমি বলে স্যার এটা তো আসলে খারাপ না, হ্যাঁ ওই যে বলছেন কান্না, আপনি মনে হচ্ছে এটা এখন দরকার, মনে করেন আপনি তোমার এক্সাইটেড হয়ে গেলেন, স্যার রাগের সময় মাথা মাথা ঠিক থাকে, আপনি মনে করতেছেন আপনার রাগ দেখানোর দরকার, তাই করতেছেন। হ্যাঁ রাগ আপনি ওনাদেরও রাখবেন না, রাখবেন না, আপনার করেন না। অর্থাৎ আপনি কিন্তু সব, আপনাকে আপনার নিজেরই কন্ট্রোল করতে, কিন্তু মানুষ স্যার আপনার রাগটা, আমি দেখবেন খুব হুটহাট করে রাগে, মানে আপনাকে জোরে কথা বলি ঠিক আছে, থামানোর জন্য কিন্তু রাগ করে কথা বলি, একবার রাগ করলে তো স্যার রাগ করবে না, আমি খুব বেশি রাগ, আমি রাগই তেমন রাগ করলে পানি খেয়ে দশ করে পানি খেয়ে, আর আমার মনে হয় রাগ করে দরকার কি, রাগ করার পর হ্যাঁ বিয়াদবি করলে তখন অবশ্যই আমি করে কথা বলি, কিন্তু সেটা রাগে করি না, সেটা শাসন করি। আর যদি দেখি যে বিয়াদব, তাহলে এখন কথা বলবো, কারণ কি আমার তার সময় বলতো শয়তান কখনো মানুষ হয়, এটা সত্য কথা। যে শয়তান, প্রকৃত শয়তান, যে কখনো আপনি মানুষ করতে পারবেন, মনে করেন এরকম ঝামেলা আছে বিয়াদব, আর বিয়াদবের সাথে কখনো তর্কে যাবে দরকার নাই, বিয়াদব যাক আমার স্টুডেন্ট তেমন আমি কাউকে রয়ে বিয়াদব পাইনি, অন্য একটা ব্যাধে পাইছিলাম, পরে তাকে একটু বলতাম আমাদের চরম বিয়াদব এছাড়া আমি তেমন তেইশ ব্যাধেও পাইনি, বা আপনাদের 25 ব্যাধেও এখন পাইনি, অন্য একটা ব্যাধে না 26। যাই হোক, এখন থেকে দেখেন যে আমার কোন কনসেপ্টে ছিলাম, তাহলে আপনি এখানে কত পাইলাম? 200 পাইলে কি হবে? তখন আপনি তখন কমে যাচ্ছে, জ্ঞান মান কমে যাচ্ছে, তখন আপনি কাকে চেক দিবেন? প্যারালালে যে সাবজেক্ট ফরম্যাটটা থাকে, এখন হোক সেটা ক্যাপাসিটর, হোক সেটা রেজিস্টার, এভরি যে কোনো জিনিস আপনার কাজ হচ্ছে প্যারালাল। বিষয়টা ক্লিয়ার? আপনাকে এটাই এবং এটা আসলে কারণ আপনি যখন দুই পাশে মান ঠিকঠাক পাবেন, কিন্তু দেখবেন গোয়ার ধরে যাবে জিআর, কি হবে জিআর এর গোয়ার হবে, জিআর কি পাবেন দেখেন, আমি ছোট রেস্টের সামারি করি, একটা মান পাবেন 0.001%, তাই হ্যাঁ, একটা পাবেন ওয়েল, একটা পাবেন রেফারেন্স জিআর থেকে মনে করেন যে বেশি, মনে করেন বেশি, আর একটা পাবেন কি কম, এই চারটা পাবেন, চারটা পাইলে ওয়েল পাইলে কি প্যারালাল, আবার যদি কমও পান তাও প্যারালাল, ওয়েল পাইলে বেশি পাইলে সাদা কারে ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আর কোনো সমস্যা আছে? কনসেপ্ট ক্লিয়ার?
ওপেন লুপ হচ্ছে কি আপনার মাল্টিমিটারে দেখবেন যখন মাপবেন তখন মাল্টিমিটার দেখি না দেখবেন যে কিছু সংখ্যা দেখানোর পরে হয়ে যাবে এটা হচ্ছে ওভারলোড আর কিছু দেখবেন কোনো সংখ্যা কিছু না ডিরেক্টলি হয়ে যাবে দাঁড়ায় এটা হচ্ছে ওপেন বিষয়টা ক্লিয়ার তাহলে আমি কি সামনের দিকে যাব জি স্যার তাহলে আমি হলো স্যার ইয়ার দিকে ওপেন লুপ হলো ইয়ার হ্যাঁ ওপেন লুপ হলো না সিরিজে স্যার ওপেন লুপ হলে আচ্ছা এই যে বললাম না ওয়েল বা বেশি এটা হচ্ছে সিরিজ বুঝতে পারছেন এটা হচ্ছে সিরিজ ওপেন লুপ মানে সিরিজ যাচ্ছে না ওপেন লুপ মানে খুলে যাচ্ছে না ওভারলোড তো হচ্ছে না ওভারলোড হলো তো স্যার ওভারলোড হলে তো আলাদা ওভারলোড আপনাকে তো বলছি আপনি শুধু দেখবেন ওয়েল যদি ওপেন লুপ হয় তাহলে কি সিরিজ আর ওভারলোড হলে তো বেশি হয়ে যাবে তখন তো আপনি প্যারালাল চলে যাবেন ওভারলোড কখন হয় যখন ওভারলোড 3000 এর উপরে আর এমন কোন জিয়ারমান আছে যে আপনার 25 এর উপরে গেছে আজ পর্যন্ত দেখছেন আপনাদের এখন কিন্তু দেখানোই হয়নি এবং আগামীতে থেকে এরকম দেখানো হবে না সর্বোচ্চ জিয়ার কত 2500 না সর্বোচ্চ 2500 পর্যন্ত জিয়ার দেখানো হয়েছে আর এর বেস কত 3000 বুঝতে পারছেন ঘটনা কি আপনার যখন ওয়েল আসবে এখন এই ওয়েলটা ওভারলোড না ওভারলোড এটা আপনাকে বলছি এখন আপনি ধরে দেখলেন যে এটা মান আছে ওয়েল আছে কি আছে কিছু মান আসার পরে ওয়েল আছে উপরে আছে ওভারলোড এটা আপনার ধরার বিষয় না এখানে এটা আপনি ধরবেনই না এটা আলাদা ব্যাপার তো স্যার ওভারলোড যদি আসে তাহলে প্যারালাল ধরবো না সিরিজ ধরবো যদি ওভারলোড আসে অবশ্যই আপনি এটা ওভারলোড মানে বেশি ধরতে পারেন সিরিজ ধরবেন জি স্যার ওটাই বুঝেন নাই এরপরে দেখেন আপনাকে এই ওভারলোড ওয়েলটা বুঝতে হবে কোনটা ওভারলোড আর কোনটা ওয়েল বুঝতে পারছেন বুঝছি স্যার তাহলে এখন কি করব আমরা মাপ করব আচ্ছা আমরা বন্ডিও ছাড়া দেখবো যে অডিও সেকশন আমরা পাই না কারণ সবাই কাছে তো বন্ডিও থাকে থাকবে এখান থেকে বেরোয় অনেকে অবসর শহরে চলে যাবে তো তাদের জন্য মনে করেন যে আসলে বন্ডিও অনেকের আর্থিক অবস্থা খুব বেশি ভালো এরকম না হয়তো সবার না বাট কিছু কিছু স্টুডেন্ট এমন আছে হয়তো আপনাদের ব্যাচে অন্য ব্যাচে আছে বা আপনাদের ব্যাচেই আছে কারণ আমরা তো জানি না কার আর্থিক অবস্থা কেমন হয়তো সামনে খুব ভালো মনে হচ্ছে কিন্তু ভিতরে আর্থিক অবস্থা সমস্যা থাকতেও পারে মানে এখানে তো হায়ার কোনো মানুষ আসে না সাধারণত যার বাবা কোটি কোটি টাকা তার কি কাম আছে হায়ারে এই কাম করছে না হয়তো এখানে দুই ধরনের স্টুডেন্ট থাকে একটা আছে হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যায় একটা আছে যে হয়তো জীবনে সব জায়গায় ঠোকর খাই আর কোনো কাজ টাজ না বুঝে গেছে বাস্তবতা কারে বলে হয়তো বন্ধু বান্ধব ছিল দেশে মনে করেন বেইমানি করছে গার্লফ্রেন্ড ছিল টাকা ভাই ভাই চলে গেছে কি নাই এখন সে আসছে এখানে যে নাকি এডুকেশনটা করতে হবে হয়তো এমন একটা কাছে দাম ছোট আছে একটা হ্যান্ড স্কিল অনেকের পরিবার থেকে পাঠাইছে না আপনি একটা হ্যান্ড স্কিল এরকম বিভিন্ন শ্রেণীর লোক আমাদের এখানে আছে তো মনে করেন যে সবার সামর্থ্য এক নাও সব এখন তাদের ক্ষেত্রে যে স্যার আমাদের বন্ধু না থাকলে কি আমরা দেখবো সকালে বলছিল হ্যাঁ করা যাবে বন্ধু না থাকলে করা যাবে একটু সময় লাগবে কিন্তু আপনি পারবেন বন্ধু থাকলে কি সুবিধা হয় তাহলে আমরা প্রথমে একটু আসি কোথায় আসি মধ্যে লাগবে কি মানুষ মধ্যে লাগবে আটকে আছে তো স্ক্রিন আটকে আছে স্ক্রিন খুলে দিচ্ছে সবাই লক্ষ্য করুন আমিও পারি আমি তো পারি সব আসলে বাসা কাটাবে তো যদি আনন্দের করে আমরা যদি নিজস্ব বাসায় থাকতাম তাহলে ইনভাইট করতাম আসলে হোস্টেলে এরকম করা যায় না স্যার খানে যে নিচে খাই কিছুই পাই না শেষ হয়ে গেছে অল্প বড় তারা খানে বুঝে গেছে ওরা একজনকে বললাম যে দুই হ্যান্ডি চাচ্ছে বলে তো ঠিক আছে কিন্তু যাবে কি কেমন আরে এই উত্তরা বিজে গেলে যাইতে পারবো উত্তর আমি কি বলবো আমার দেশ তাহলে আপনারা ওই যে ওগুলো কি আমি জানি বাবু আচ্ছা দেখেন বোর্ড তো দেখা যাচ্ছে তাই না দেখা যাচ্ছে না এখন বোর্ড তো দেখার আগে
আগে আমাদের এই আপনাদের যে সামনে যে আমরা বোর্ডটা দিব বুঝতে পারছেন আমরা এখানে দেখা যাচ্ছে একটা এটা কি বলেন তো এটা বলা হচ্ছে একসাথে শুধু এখন দিন বাট অনেক মডেল এটা ভয় একটা মডেল এটাই আছে হ্যাঁ সামনে বাসলো সামনে এখন মনে করেন কি বর্তমানে কমে গেছে এখন আলাদা কিন্তু আগে কি এমন করতে একসাথে ইনভার্ট করে দিই এখন অনেক মডেলে দেয় কিন্তু কম খুব কম তো দেখেন এটা হচ্ছে আপনার লাউড স্পিকার এবং লেয়ার স্পিকার কি একসঙ্গে এই জন্য আপনারা এই দেখেন নিচে কোনো স্পিকার পাবেন না সহজুপ করে একসঙ্গে এখন আমরা এটা প্রথমে কি বলছি ক্লিন করব এখন এটা তো ক্লিনের কোনো সুযোগ নেই এটা অবস্থা ভয়াবহ এখন আমরা এটা কি দ্বিতীয় স্টেপ বলছিলাম পরিমাপ করব তাহলে পরিমাপ করতে গেলে কি মনে নেব এত বন্ধ প্রেসিডেন্ট আছে সিম্বলের কারণে আচ্ছা তাহলে আমরা কি মনে নিব কন্টিনিউটি বা বাধা লো তাই তো আচ্ছা না ওটা দেখা যায় চলেন আমি তো পেছনে দেখতে পাচ্ছি না আমি বলে হ্যাঁ দেখা যাচ্ছে তাহলে আমি একটা এখানে ধরলাম আর একটা এখানে ধরলাম কত আসে মান বলেন 8 পয়েন্ট না আপনার না আমি সাইডে প্রথম যেটা শোটাই ধরলাম কত 8 আসে অর্থাৎ এটা বেশি হলে কি হতো এটা রেজিস্ট্যান্স বেশি হলে কি আপনি লাউড স্পিকারে গান বাজাইতে পারতেন রেজিস্ট্যান্স যদি বেশি হতো না ওখানে বাধার পরিমাণ যদি বেশি হতো তাহলে কি লাউড স্পিকারে গান বাজতো আর এগুলো তো ইমবেডেড করা মানে একসাথে করা বুঝতে পারছেন এই জন্য এই ফোনে এমনি সাধারণ ফোনে এসে কথা বললো একটু জরুরি কারণ এগুলো একসঙ্গে করা না বুঝতে পারছেন বিষয়টা এটা রেঞ্জ যদি মনে করেন লাউড স্পিকারের রেঞ্জ কত 5 থেকে 10 তাহলে 5 থেকে 10 আর এটা বলছে 8 আর ইয়ার স্পিকার রেঞ্জ কত 19 থেকে 35 আর এটার মান যদি 40 হতো তাহলে আপনি কি লাউড স্পিকারে এই ওইভাবে কি আপনি বাজাইতে পারতেন না পারতেন হতো না এইজন্য পুরো একসাথে ইমবেডেড করা বুঝতে পারছেন এইজন্য রেঞ্জটা কমাইছে এইজন্য এবারে রেঞ্জ রাখছে কত 8 তবে আপনি কিন্তু 10 এর ভিতর তো আছেন আছে না 5 থেকে 10 এর ভিতরে কিন্তু আছে ওই ভিতরেই থাকে তার মানে আমি এটা কি ভালো আমার এটা কি ভালো না তাহলে দ্বিতীয় স্টেপে কিন্তু পাস করে কি করছে পাস করছে এখন আমি এর জিআর মান পরিবর্তন করব কিন্তু তার আগে আমরা একটা কাজ করব যে আমরা এই অডিও যেটা খুঁজে বের করব আমি কিন্তু জানি না কোনটা অডিও আছে আমার কাছে বন্ধ নেই সেটা আমি কিভাবে খুঁজে বের করব এবার সেটা দেখি তবে আপনারা সাধারণ শিক্ষা অনুসারে অডিও আছে চেনার যে উপায়টা আপনারা দেখে গেছেন মাথা নিচে গেছে গতকালকে ক্রিস্টিয়ান আসছে তো কোনো মানে ঘামছে যে মানে তার পুরো মাথা গলাগুলো আমাদের এই যে এয়ার স্পিকার বুঝছেন এর উপরে একটা কভার থাকে এই যে কভারটা লাগানো থাকে এর উপরে বুঝতে পারছেন এরকম কভার লাগানো থাকে এখন দেখেন এর কিন্তু দুটো পয়েন্ট আছে কি আছে এই যে দেখেন এইখানে দুটো কিন্তু পয়েন্ট আছে না দেখা যায় আমি নিচে দিয়ে দেখাই দেখেন দুটো পয়েন্ট আছে না এই দেখেন এই একটা এই দেখেন এই দুটো পয়েন্ট কার সাথে কানেক্টেড এই দেখেন এই দুটোর সাথে কানেক্টেড তাহলে আমি বলতে পারি যে আমার এই যে এন লাইনটা এই লাইনটা এই দুটোর সাথে কানেকশন আছে আছে কি না একটু দেখেন আপনি যদি এইখানে ধরে আমার অনেকে বিষয়টা স্যার আমি যদি এই লেগে ধরে আমি যদি এইখানে পরিমাপ করি তাহলে তো পেয়ে যেতে পারি না পাওয়া না কারণ এর সাথে ডাইরেক্ট এরকম কানেকশন আছে এই এর সাথে বুঝতে পারছেন সরাসরি তাহলে স্যার এখানে সেম ইয়াটা পারবো হ্যাঁ তাহলে আমি এক করে আসি হ্যাঁ তাহলে আমার এই স্পিকারের সঙ্গে এই দুটো টার্মিনালের সঙ্গে এর কানেকশন আছে এটা তো বোঝা যাচ্ছে কার সাথে এটার সাথে ওকে এটার সাথে যদি থাকে তাহলে আমি দেখবো যে এর আশেপাশের কোন কম্পোনেন্টের সাথে আমার এর কানেকশন আছে এখন কানেকশন দেখতে গেলে কোন মোডে যাবে কন্টিনিউটি মোডে আমার একটা তারের কন্টিনিউটি ভাবছি সার্কিটের কন্টিনিউটি ভাবছি তাহলে আমি দেখেন আমি এখানে দেখুন একটা ধরি বুঝতে পারছেন ধরে দেখেন আমার এখানে তার মানে এই লাইনটা এই জায়গা আছে একটু শিওর শিওর না আচ্ছা এইটার সাথে দেখি কোনটা আছে
এটার সাথে এটা, এই দেখেন এটার সাথে এইটা, এইটার সাথে এটা, একটু ক্লিয়ার। এরপর আমরা পণ্যতে যাব। আচ্ছা, তাহলে আমি এখানে যদি ধরি তাহলে তাহলে আমার এই কানেকশনটা এখানে পাইলো না। এখন দেখি এর সাথে কানেকশন আছে নাকি, এইটা আছে, এই ক্যাপাসিটরও কানেকশন আছে, তাই না? তাহলে এখন আপনি এখানে ধরেন যে এটাই ধরবেন, একই জিনিস। আচ্ছা, এই যে এখানে ধরে রাখতেছি আমি, এটুক দেখে রাখেন, বুঝতে পারছেন? এটা আমি এখানে ধরে রাখতেছি, এটা ছাড়বো না, এখানেই থাকবে। কারণ কি, এটাও তাই, একই জিনিস। এটা আমি এখানেই ধরতেছি, বুঝতে পারছেন? এইখানে ধরে আমার এই সার্কিট কোডের এখানে চলে আসবে। কারণ আমি জানি না কোনটা অটেশন, আপনি এখানে ইচ্ছা মতো মনে করেন সোয়াল কোন জায়গায় আছে, যেখানে দিক দিবে সেইখানে আমার এই লাইনটা সেইখানে যাবে, এটুকু তো ক্লিয়ার। কারণ এটার এই আমার এই প্রোবটা আমি যেখানে রাখবো সেখানে যদি দিক দেয় যে জায়গা থেকে, ওই আশেপাশে কি আমার কানেকশন আছে, এবং ওই কানেকশন আশেপাশে যে আইসি থাকবে, যে বিজি আইসি থাকবে, আমাদের আইসি বিজি হয় না, যে বল গ্রিড আইসিটা থাকবে ছোট, তাহলে সেটাই আমার অডিও আইসি। কথা ঠিক কিনা? সুসংগত আছে না? যে আমার এটা কি লাউড স্পিকারের কানেকশন, তাই তো? আর এইখান থেকে আমার বোর্ডে যেখানে বিট দিবে সেখানে তাহলে ওই যে কম্পোনেন্টে বিট দিবে তার আশেপাশে যে আইসিটা থাকবে ওই আইসিটাই অডিও আইসি হবে। হিসাব কি ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আর আমি জানি না কোনটা আমার অডিও আইসি, কিন্তু আমি দেখতেছি খুলে, মানে এই জায়গা কয়েল আছে নাই, তাই না? এটাও যায় না, এটাও যায় না, এটাও যায় না, এটাও যায় না। আচ্ছা, এই আইসিটা ধরতে হবে। কালো সোফা কি করে যাবে? আর অপরটা কিন্তু আমি ওই জায়গায় ধরে রাখছি, বুঝতে পারছেন? তুমি তো সরাই নি। তাহলে স্যার আমরা যখন কাজ করতে হবে কি স্যার স্ক্রিনটা কেটে নেব? কিংবা না, কাটতে হবে না, কারণ আমি কাটতেছি ভিতরে কম্পোনেন্ট আছে। এখন এটাকে আসলে আইসি কিনা এটা ওভারশোর হওয়ার জন্য কাটতেছি। দেখেন ওর তলে এই দেখেন আমি কাটছি না, দেখেন এর তলে ক্যাপাসিটর আছে না? দেখছেন? এই দেখেন এটা ক্যাপাসিটর আছে, দেখছেন? মানে এটা আমার তো কম যাচ্ছে না, এখন দেখতেছি এর সাথে কানেকশন আছে না। এভাবে দেখেন আমার এখানে কানেকশন নেই, কোনো জায়গায় পাচ্ছি না, তার মানে কি আমার এই ফোনে প্রবলেম আছে। কি আছে? প্রবলেম আছে। প্রবলেম না থাকলে পাইতাম। এই না, খুব করে সাইড দিলে হবে না, পাশে করে দিতে হবে। এই যে দেখছেন? পাইছি স্যার। পাইছেন? তাহলে আমার এই ক্যাপাসিটর বিট দিলে আশেপাশে আইসি কোনটা? এটা যদি এটা আমার দিত, হ্যাঁ? যদি বিট না দিত তাহলে আমি তো আর এসি খুঁজে পাইতাম না। তাহলে আমার বুঝতে হবে কি উপরে WCL লেখা থাকবে এক নম্বর, ভিতরে পাশাপাশি কি জোড়া বিট কয়েল থাকবে। কি থাকবে? জোড়া বিট কয়েল। এটা বলছি না জোড়া বিট কয়েল থাকবে। আরেকটা জিনিস আজকে অ্যাড করে নেন, যদি বিট কয়েল না থাকে, অনেক সব বিট কয়েল থাকবে ওখানে উপরে 0 বা কোড লেখা একটা জোড়া রেজিস্টার। জি স্যার, বলে কোড 0 পয়েন্ট রেজিস্টার। ওকে বলে কোড রেজিস্টার। অনেক সব বিট কয়েল না থাকলেও দুটো জোড়া কোড রেজিস্টারও থাকতে পারে। বুঝতে পারছেন? তাহলে আমার এখানে দেখেন এটা থেকে বুঝতে হবে। এখন আমি চিন্তা করতেছি, দেখেন এই দুটো লাইন তো এখানে আসছে না? এই দেখেন এখানে ধরে রাখছি আমি, দেখছেন? এটা সরাই দিলাম, সরাই দেওয়ার পরে আমি কোথায় দিছে এই যে কোণা দিছে, কোথায় দিল? আচ্ছা দিছে এই ওরে এটা কোন কোথায় দিছে?
বুঝছে? জি স্যার। বুঝতে পারছেন? তাহলে পাইছেন? এই যে আমার গ্রিপ দিল, বুঝছে না? তাহলে গ্রিপের আশেপাশে কোনটা আইসি আছে? এই আইসিটা। তাহলে এটা কি? বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? এখন আপনাদের প্রত্যেকের কাছে দিব, আপনারা এটা নেটে দেখবেন, আমাদের স্যার ডায়াগ্রাম ডায়াগ্রামের পরে না স্যার, ডায়াগ্রাম থেকে যেটা শিখেছিলেন যে B2B কানেক্টরের লাইনটা গেছিল, ওইটা কিভাবে বাইট করব? মানে বুঝে নেই। মানে এতক্ষণ যে আমাদেরকে থিওরিটা শিখেছিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা তো B2B কানেক্টরের লাইন গেছিল। ও আচ্ছা, B2B কানেক্টর। জি স্যার। এখানে B2B কানেক্টরে যে গেছে ওটা একটু দেখেন। রিসিভার থেকে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, এটা তো যাবে না। এটা যাবে না কারণ হচ্ছে রেমনে আসবে না। এই দাঁড়ান, ভালো কথা মনে করছি। এই যে রেমনে কেন আসবে না বলেন? এই রেমনে সিগন্যাল কেন দিচ্ছে না? এর সাথে কানেকশন নাই কেন? কারণ এর মূল সবকিছু এর উপরে আছে। সাপোর্টে তো আমার কোনো বক্স আছে, আউটপুটে কোনো বক্স আছে যে রেমনে দিবে না স্যার। যদি এর নিচে যদি আমার লাউড স্পিকার থাকতো তাহলে নয় আসে। তাহলে বুঝতে পারছেন কথা না? বুঝতে বুঝতে পারছেন, সাথে কোনো কানেকশন লাগে না। এর লাগবে কি সিপিইউ উপরে বা আইসি উপরে, সব কিছু উপরে আছে। নিচে কেমন হবে? ঘটনা বুঝতে পারছেন? যদি নিচে আসলো তাহলে কি হতো জানেন? এদিকে লক্ষ্য করেন। যদি নিচে যদি আসলো তাহলে আপনি কি করতেন? মাপতেন কিভাবে? শিখতে তো হবে। ধরেন না, এটা শিখতেন না। এখন ধরেন আপনি কি করতেন? এইখানে ধরতেন, ধরার পরে আপনি এই কানেক্টর করে দেন। কানেক্টরে এরকম ধরলে যে কোনো এক জায়গায় আপনার কি গ্রিপ দিবে। ওটাই যে জায়গায় গ্রিপ দিবে ওটাই হচ্ছে কানেক্ট। দেখেন আমি আরেকটা বোর্ড দিয়ে দেখাচ্ছি, দেখে এটা হয় কি না আমি একটু দেখি। এটা হওয়ার কথা না, এটা দেখেন, এটাই আছে না? জি স্যার আছে। এটা যদি থাকে তাহলে সাপোর্ট আছে স্যার। দেখা যাচ্ছে? জি স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা আমি এটাই ধরলাম। দেখা যাচ্ছে না, আমি ওটা দেখতেছি। আমার একটা ওটা একটা প্রবলেম আছে। এটা আইসিটা নিচে পড়া। এটা বিষয়টা হচ্ছে কি, আপনার এই দেখি একটু হচ্ছে আমরা সকালে একটা করেছিলাম, হ্যাঁ আপনার এটার অড আইসিটা এই নিচে পড়ে, আপরে নিচে পড়ে। এখন এই আইসিটা এখান থেকে ক্লিয়ার এই জন্য দেখাচ্ছে না, বুঝতে পারছেন? কিন্তু এখানে ক্লিয়ার না দেখালেও এখানে তো দেখানোর কথা। এখান থেকে যেহেতু লাইন গেছে স্যার। লাইন গেছে তাহলে তো ক্লিয়ার দেখানোর কথা। যদি কখনো এরকম হয় যে আপনি পাচ্ছেন না, কোনো বিট পাচ্ছেন না কানেক্টর, তাহলে কি করবেন বলেন? পাইছেন? আইসি স্যার। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? তাহলে কত নম্বর এলো? 10 নম্বর টাইম হলে আমি পাইছেন?
ক্লিয়ার? যদি না আসে তাহলে আমার লাইনে গড়বড় আছে, ওই লাইনটা কোথায় কোথায় কিসে এখন এর জন্য তো আপনার বলতে লাগবে, তাহলে মিনিমাম 1 ঘন্টা লাগবে লাইন কিনতে, তাহলে বোর্ডটা মুখস্থ। আমি যদি এখন এই পারবো না তাহলে মিনিমাম 2 ঘন্টা লাগবে, এটা কোথায় কোথায় কিসে কোন একটা সেকেন্ডের ভিতরে লাগবে। আপনি যেটা দর্শনের স্পিকারে পাঠাতে চান এটা একটা পজিটিভ একটা নেগেটিভ কোনটা এটা? না না দুটাই পজিটিভ না, যেকোনো একটা যেকোনো একটা ধরো। আর এটাই পাননি কেন বলেন? ভালো হয়েছে, এটা পাইনি, এটা বুঝে গেল। এটা পাননি কেন? সাববোর্ড কারণ সাববোর্ডে আমার এখন আউটপুটের লাইন নেই, তো খালি এই লাইন থেকে করবে। এটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এখন আপনাদের দিব আপনার মাপে। দুজনে একটা করে নেবেন, হ্যাঁ? কয়জন আছেন? আপনি চলে আসেন। ও আপনি তো এইভাবে না, তাই না? একটা করে দিন। সবগুলো ঠিক না। লোক কয়টা লাগবে? তার বলে তো দুটো দুটো করে লোক আছে। কয়টা লাগবে? 7টা। 3, 6, 7, 8। আচ্ছা আচ্ছা স্পিকারটা তো হারায় না, সাবধানে দেখবেন, হ্যাঁ? ভিতরে স্পিকার আমার ফট করে খুলে যেতে পারে। 7টা হলে হবে। 7টা তা ক্যান্সেল চলে আসেন। সবাই দেখেন মানে এখানে সেম মডেল। সমস্যা নেই, যদি আরেকটা লাগে নিতে পারেন। 7টা দিচ্ছি। এখন সবাই মাপবেন যে ওই লাইনটা পান কিনা, আপনি মাপতে পারেন কিনা, এটা ইনশিওর করেন। কথা হইতেছিল কি ফ্রেশ আজকে একজনকে সিঙ্গেল একটা দিব স্যার। দেন আগে মাপবেন আপনারটা ঠিক আছে নাকি স্পিকার, তারপরে লাইন মাপবেন। Silent was 4 hours.
কারণ ওটা না বসালে আপনার কানেকশন আসবে না। হ্যাঁ বলেন স্যার এই স্যার ধরলাম এই যে জায়গাটা সফটওয়্যারটা দেওয়া যাবে এই আশেপাশে দেন যে কোনো এক জায়গায় দিন। আমি কানেক্টরটা বলতেছি কানেক্টর এটা পাবে না পাবো না 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 কানেক্টর কারণ কি এটার স্পিকার একটাই দেখেন নিচে কোনো সাব পিসিবি নাই তাহলে এখান থেকে কানেকশন কেন যাবে সফটওয়্যার ভিতরে বুঝতে পারছেন? চারপাশ থেকে আওয়াজ আসতেছে এই যে এরকম পাইছেন সবাই? পাইছেন কানেকশন পাইছেন? জি না স্যার আপনারা কি ছুটি দিবেন না আসলে এরকম আমরা নাই আমাদের মধ্যে রাস্তা আছে আমরা দিতে পারছি না আমরা আমাদের কাজ করব না ম্যাডাম ভালোবাসে তো একটু বেশি এর জন্য বাকি আমাদের স্যার এ পাইছেন? জি না স্যার কেন পাননি? স্যার আসতেছে শোনেন যদি না পান তবে পাওয়ার সম্ভাবনা বেশি কারণ সবগুলোই ভালো আগের বারে সবগুলোই পাইছেন পাইছেন? স্যার খালি জায়গা পেয়েছি স্যার ওখানে ক্যাপাসিটর বা কোনো কম্পোনেন্ট সমস্যা থাকতে পারে চাপ চল লাগে রাখতে পারে স্যার পাইনি স্যার পাইনি মান দিকে আমরা বাইরে মাল্টিমিটার আছে মাল্টিমিটার আমি এত আসতেছে না কেন আসবে তো কোনো বিপি দেয় দেখতে না এই ক্যাপ্টেন আরে হটকারটাই জানেন না কি হটকারটাই কিন্তু এটা শুধু না শুকাইবো না কি বলে কারণ মাথাটা এই পাতলা না মোটা অনেক মোটা অতিরিক্ত হিট দিবা বাতাসটা কম দিয়ে একদম কি বলেছে বাতাসটা বেশি দিবা বাতাস ফুল করে দাও শুকাই মেনে নিয়ে তো রাইস সিস্টেম আচ্ছা এবার দেখেন বাবা মুক্তি দেবে আপনারা পেছনে পাইছেন না স্যার এই সিটে সবাই সিগনেচার করে দাও আমাদের সাথে তাহলে ক্লিয়ার সবার পানি এরকম কেউ আছেন টেকনিক্যাল দেখাই আমি দেখাই দিচ্ছি ক্লিয়ার সবার এইবার দেখেন এদিকে তাকান তাহলে এটা আমার কি অডিও আইসি না তাহলে আপনারা এই বন্ধু ছাড়া অডিও আইসি খুঁজে বের করতে পারবেন না পারবো স্যার কিভাবে করবেন কন্টিনিউটি এবং ওই যে আপনার
দুটো পয়েন্ট পাবেন, ওইখানে একটা প্রোব রাখবেন আর দেখবেন কোথায় কোন জায়গায় কম্পিউটার বিট দিচ্ছে, যে পাশে এই জায়গা বিট দিয়ে দেখবেন তার আশেপাশে কোনো পিজিআইসি আছে কিনা, যে পিজিআইসি আছে ওটা হচ্ছে অডিও, তাহলে 1 নম্বর। 2 নম্বর আছে আইসির উপরে WCN লেখা থাকতে পারে, 2 নম্বর গেল। 3 নম্বরে জোড়া বিট কয়েল থাকবে অথবা আপনার কি কোড রেজিস্টার থাকবে জোড়া। পেছনে বুঝতে পারছেন? পারবেন না বলে সাথে কোন ছাড়া এই করা সিগন্যাল দেখলে বুঝবেন এটা আমার কি অডিও। এই একই নিয়মে আপনারা প্রত্যেকটা সেকশনে বের করতে পারবেন। এই প্রথম হচ্ছে যেমন চার্জিং ডিভাইস কোয়ালিটি নিতে হবে, চার্জিং আইসি কিনতে হবে, চার্জিং পোর্ট থেকে বাজার মূল্যে মাপা শুরু করেন, চার্জিং আইসি যেখানে পাবেন তার পাশে একটাই বড় কয়েল থাকবে, অন্য কোনো কয়েল থাকবে না। ঠিক আছে, বাজার মধ্যে বিট দিবে বলে এটাই আমাদের এক্সট্রি লাইন, এভাবে করে খুঁজে বের করতে। আমরা আগে রিপেয়ার করতাম কি হবে যে আমি আপনি স্যার বলে বা স্যার বলে আমি পুরো অনেক মাসে রিপেয়ার শিখেছি, আমরা আগে রিপেয়ার করতাম কি হবে, এভাবেই করতাম, ডায়াগ্রাম করছিলাম আমরা লাইনে এভাবে বের করে নিলাম ডায়াগ্রাম সাথে। স্যার আগে তো ডিজিটাল মাল্টিমিটার ছিল না, তখন স্যার এটা কিভাবে স্যার অ্যানালগে তো স্যার কি বাজার মোড় আছে? হ্যাঁ অবশ্যই কিনতে যায় বাজার মধ্যে আছে, বাজার মধ্যে অপশনই আছে এবং একটা লাল বাতি লাইট হবে, বিট যখন দিবে ওই লাইটটা হবে দিয়ে আপনাদের এনএসডি এর পরীক্ষা নিতে একশো, কিন্তু এটা এখন আমরা ডিজিটাল ব্যবহার করাইতে পারি যে তাদের অভ্যাস চেঞ্জ করেছে, আমাদের আপনাদের পরীক্ষা অ্যানালগ দিয়ে এখন তারা ডিজিটাল মিটার দেয়। আর অ্যানালগ মিটার ডিজিটাল মিটার কিন্তু আমি প্রায় 15 বছর ধরে ইউজ করতেছি, 15 বছর যাবত আমি ডিজিটাল মিটার ইউজ করতেছি এবং 15 বছর পুরাতন মিটার এখন আমার ভালো আছে বাসায়। ডিজিটাল মিটার তখন থেকে আগে থেকেই ছিল, আমরা জানতাম না, যার কারণে আমরা কিনতাম না বা অর্ডার করতাম না। যখন আমি জানছি ডিজিটাল মিটার আছে, অর্ডার করছি চায়না থেকে আনে এনেছি, তখন আমার কেনা পড়ছিল 6,500 টাকা 2010 সালে। ঠিক আছে, 15 বছর আগে থেকে কি করলাম 10 সাল, তখনকার মিটার কিন্তু এখনো আছে আমার কাছে। আপনারা বর্ণিয়ত দেখেন না সানোয়া মিটার, ডায়াবেলো দেখেন সানোয়া, ওই এখানে যে মিটারটা দেখায় ওই মিটারটাই আমার আছে। ঠিক আছে, আমরা এই মিটার দিয়ে মেপেই বের করতাম কোন লাইন কোথায় গেছে। আগে তো আপনাদের এখনকার ডিসপ্লেগুলো ছিল না, বাটন ফোনের ডিসপ্লেগুলো ছিল, ঠিক না? তখন তো বাটন ফোন ছিল, বাটন ফোনের ডিসপ্লে লাইন কোথায় গেছে সেটা আমরা মিটার দিয়ে বের করে নিব, নিয়ে জানতে পারবো। গ্রাফিক্সের লাইন এটা ইনপুট আছে, জেনারেট পারপাস আসলে কি এটা প্রোগ্রাম করতে পারি কেন অডিও পজিটিভ নেই, কোন ভাষার হিসাবে এটা আছে অডিও পজিটিভ বলবো, অডিও পজিটিভ অডিও নেগেটিভ এটাই বলবো, এটাই বুঝেছি। এটা কি এটা আবার আসছে কিন্তু পারবে এক লোক জানি আমি লটস অফ লাভ, সেটা আমরা ফেসবুকে পাই, সোশ্যাল মিডিয়াতে পাই, এটা আপনার এটার মডেলের কি আছে এস্টিমেট আছে প্রিজম নামগুলো প্রিজম করে প্রিজম থাকলে পাবে বলা যাবে পুরো বলছি ক্লাস শেষ হয়ে বলিও মধ্যে বলা যায় যে ভাষা লেখা আছে। আচ্ছা এদিকে লক্ষ্য করেন, তাহলে এটা আপনারা কি বুঝলেন, এটা আমাদের কি অডিও আইসি। এখন দেখেন অডিও আইসির ভিতরে লাইন কয়টা আছে, একটা কয়টা, 6টা লাইন আছে না। এখন দেখেন এই লাল, এই যে লাল কালারের যে লাইনটা, এটা কিসের লাইন বলেন তো? পজিটিভ তো লাইন, এটা কিসের লাইন? পাওয়ার আইসির সাথে তো কানেক্টেড আছে, তাহলে এটা ভোল্টেজের লাইন।
কারণ কি আপনার যে কোনো আইসি চলতে গেলে শক্তি দরকার আছে না, পাওয়ার দরকার আছে না, তো সেটা হচ্ছে সেই পাওয়ারের লাইন। দেখেন এটা কোথায় গেছে, দেখেন এটা এই ক্যাপাসিটর হয়ে এই যে এটা আরেকটা ভায়া হয়ে এই সাইডে দিয়ে এই দেখেন এসে কি হয়েছে, ক্যাপাসিটর ঢুকছে, তাই না? এটার পরে কি এটা কি ডায়োড এই সাইডে ঢুকছে এবং এটা দেখেন এই যে ক্যাপাসিটর হয়ে এই যে পোর্ট রেজিস্টার হয়ে এই ক্যাপাসিটর হয়ে কয়েল হয়ে এই যে আইসিতে ঢুকছে, বুঝতে পারছেন? অর্থাৎ এইখান থেকে আসতেছে। এখন মনে করেন আপনি এখানে ধরলেন, ধরে জিআর পাচ্ছেন না, জিআর পাচ্ছেন না, ধরেন জিআর 00 কত 00, তাহলে আপনি কোন কম্পোনেন্টকে ধরবেন? 00 এখানে জিআর প্যারালালের যে কম্পোনেন্ট আছে আপনি প্রথমত তাকে ধরবেন। তাহলে এখানে প্যারালালে কোন কম্পোনেন্ট আছে? এই যে একটা আছে, এই ক্যাপাসিটর আছে, এটা হচ্ছে কি প্যারালাল আছে স্যার, ডায়োড আছে। হ্যাঁ, এই যে এখন আপনার এই যে কোড রেজিস্টার এটা কিসে আছে? এটা সিরিজে আছে, এটা কিন্তু সিরিজে আছে, বুঝতে পারছেন? এখন দেখেন আপনার এই যে প্রত্যেকটা লাইনের কিন্তু কি একটা জিআর মান আছে। এখন ধরেন এই যে নীল কালারের, এই যে আপনারা বলছিলেন যে স্যার সিপিইউ এই অডিওসিপ ফলো হলে সিপিইউ কেন করে, সিপিইউ রিভল কেন করে এবারে এই যে আমার নীল যে কালারের যে লাইনটা দেখছেন, এই লাইনটা এটা কি, এটা রেজিস্টার হয়ে দেখেন এই সাইডে এসে দেখেন আর কোনো কম্পোনেন্ট আছে? এটা কিসের লাইন? এন মানে এনাবল সিগন্যাল। এটা কিসের লাইন? এনাবল সিগন্যালের লাইন, বুঝতে পারছেন? অর্থাৎ স্পিকারে যে এনাবল সিগন্যাল আছে এটার লাইন। দেখেন এটা এসে কোথায় ঢুকছে বলেন? এটা কি সিপিইউ। এখন আপনি ধরেন এইখানে কোনো জিআর পাইলেন না, এখানে কত পাইলেন না? জিআর পাইলেন না। তখন আপনি প্রথমে এখানে ধরলেন, ধরে দেখলেন আমার কি জিআর পাচ্ছি না। তখন আপনি কি করবেন? তখন আপনি এই কম্পোনেন্টকে দেখবেন যে আমার এই কম্পোনেন্ট ঠিকঠাক আছে কিনা, বুঝতে পারছেন? এরপরে আপনি এখানে ধরলেন, দেখেন কি এখনো আসতেছে না। ধরেন আপনি এখানে ধরলেন, কোনো জিআর মান পাচ্ছেন না। তখন এইখানে যখন জিআর মান পাচ্ছেন না, তখন এই লাইনটা কোথা থেকে আসছে? দেখেন এই সোজা বরাবর এসে কোনো কম্পোনেন্ট আছে মাঝখানে? দেখেন কোনো ভায়া কম্পোনেন্ট নাই, এসে ডাইরেক্টলি দেখেন সিপিইউ ডাইরেক্টলি কোথায় ঢুকছে? সিপিইউ। তাহলে আপনি যদি ওইখানে জিআর মান না পান তাহলে কাকে ধরবেন? সিপিইউকে ধরবেন। কাকে? সিপিইউ। ঘটনা বুঝতে পারছেন? তাহলে এই জন্য অনেক সময় আপনার অডিও সেকশনে প্রবলেম হইলেও আপনার সিপিইউকে ধরে। কেন ধরে? ওই যে এনাবল সিগন্যাল না হলে তো আপনার ওই সেকশন কাজ করবে না। কারণ আপনার সিপিইউ সিগন্যাল প্রত্যেকটা সেকশন চলতে গেলে সিপিইউর একটা সিগন্যাল লাগে, বুঝতে পারছেন? এই জন্য নাম দিয়েছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ সব কিছু, বুঝতে পারছেন? এই জন্য বলে কন্ট্রোল সেকশন। ঘটনা বুঝতে পারছেন? ব্রেন সব কিছু এখান থেকেই সিগন্যাল দিয়ে সব কিছু করে, বুঝতে পারছেন? এখন ধরেন আপনার এইখানে ধরেন এই ক্যাপাসিটর ভায়া হয়েছে, কথার কথা ধরে নিলাম। এখন ধরেন আপনি এখানে জিআর মান পাইলেন, এখানে কি পাইলেন? জিআর মান পাইলেন, কিন্তু এরপরে যে আর জিআর পাচ্ছেন না। তখন কি আপনি সিপিইউকে ধরবেন? কারণ কি আপনি এখানে জিআর মান পাচ্ছেন, কিন্তু পরে এসে পাচ্ছেন না, তার মানে আপনার লাইনে কোনো গড়বড় আছে। কি আছে? আপনার লাইনে গড়বড় আছে। অর্থাৎ আপনার লাইন প্লাস কম্পোনেন্ট এই দুটো ক্লিয়ার থাকলে তারপরে কি সিপিইউর কাছে বা যে কোনো আইসির কাছে আপনি হুট করে প্রথমে আইসি ধরবেন না। বিষয়টা ক্লিয়ার স্যার, বুঝতে পারছেন? এবং দেখেন এখানে প্রত্যেকটা যে 6টা লাইনের কোনো লাইনে যদি জিআর এর কোনো প্রবলেম হয়, ধরেন এইখানে আপনি জিআর মান পাইলেন না, কথাটা এখানে পাইলেন না, তাহলে আপনি এই লাইন ধরে চেক দিবেন এবং যে কম্পোনেন্ট আছে সেটাও চেক দিবেন যে কম্পোনেন্ট আমার ঠিকঠাক আছে কিনা। এবং দেখেন এর পর্যায়ে আপনি দেখেন এই যে আমার অডিও পজিটিভ অডিও নেগেটিভ, এই দেখেন আমার অডিও পজিটিভ যদি আমি জিআর না পাই তাহলে আপনি এই সোজাসুজি যান যে দেখেন এখানে আসছে, বুঝতে পারছেন? এবং দেখেন প্রত্যেকটা লাইনে 6টা লাইনে আপনি কি জিআর চেক দিবেন, যে লাইনে জিআর পাবেন না সেই লাইন বরাবর যাবেন এবং সেই লাইনে যে কম্পোনেন্ট আছে সেটাও চেক করবেন, দিয়ে দেখবেন আমার কম্পোনেন্ট ঠিকঠাক আছে কিনা, লাইন ঠিকঠাক আছে কিনা। লাইন এবং কম্পোনেন্ট ঠিকঠাক থাকলে তারপর আপনি আইসিকে করবেন, তার আগে আপনি আইসিকে কোনোভাবেই দোষারোপ করতে পারবেন না। বিষয়টা ক্লিয়ার? এবং আপনারা সার্ভিসিং এটাই এভাবেই করবেন। আপনারা যখন ফোন আসবে তখন বোর্ডে আপনাদের ঢুকবেন, বেসিক কাজ শেষ হয়ে যাওয়ার পরে যেটা আপনারা প্রথমে শিখাইছেন স্যার, ওটার পরে যখন আপনারা বোর্ডে কাজ করবেন তখন আপনারা ঠিক এইভাবেই সার্ভিসিং করবেন, একটার পর একটা স্টেপ হয়ে গেল। মানে হুট করে প্রবলেম এসে আপনি এসে রিপোর্টিং শুরু করে দিয়েছেন, এরকম করা যাবে না। প্রত্যেকটা সেকশনে আপনি কোনো সেকশনে আগে কোনো আইসিকে ধরবেন না, আগে লাইন চেক, কম্পোনেন্ট চেক, দেন আইসির কাছে। কথা বুঝতে পারছেন? আসলো আর অমনি আমি আইসি ধরে বসলাম, এরকম করা যাবে না।
বিষয়টা ক্লিয়ার? কেন যাবে না আপনাকে তো বলে দিলাম যে এই কারণে যাবে না। কি ম্যাডাম পারছেন? এখানে একটা জায়গায় ভুল আছে। কি ভুল আছে জানেন? বলতে পারবেন কি ভুল আছে? আপনাকে এখানে যখন দেখাইছে এখানে নাম কি লেখা আছে? আর এটা কি? এটা হচ্ছে ভিপিএইচ করে। আর ভিপিএইচ হবে আর নাহলে বিসিএস হবে। ভিভেট তো হওয়ার কথা না, ঠিক না? ভিভেট হওয়ার কথা কোনটা? চার্জিং এসি না কোন জিনিস? এটা চার্জিং এসি। চার্জিং এসি থেকে ভিপিএইচ বা বিসিএস কয়েল হয়ে তো আমার ভোল্টেজটা আসে। তাহলে ওটার নাম কি হওয়ার কথা ছিল? হয় ভিপিএইচ আর নাহলে বিসিএস। ভিভেট তো হওয়ার কথা। এটা চার্জিং কারণ পাওয়ার আছে সাইডে পড়া। হ্যাঁ, চার্জিং এসি। এটা চার্জিং আর কয়েল তো ভিপিএইচ কয়েল, কিন্তু দেখছে ভিভেট। এই জন্যই বলি কোন নিয়তে এই সলিউশনটা তৈরি করছে কে? আমার আপনার মতো কেউ একজন তৈরি করছে। কিন্তু স্কিমেটিক ডায়াগ্রাম দিয়ে আমরা যেটা শিখাচ্ছিলাম, ওই যে পার্টস সার্চ দিয়ে দেখে আসলাম, স্কিমেটিক আর লেআউট দেখে আসছিলাম না? আপনার ওইখানে কিন্তু এই কোডটা পাবেন না। এটা এখানে ভিপিএইচ হলে ভিপিএইচ লেখা থাকবে, ভিভেট হলে ভিভেট লেখা থাকবে। এই কোডটা কখনো পাবেন না। এখানে লিখছে কি জানেন? ভিভেট। এই ফোনটা দাও। এটা ভিভেট হওয়ার কথা না। ফিটিংটা হওয়ার কথা কি? কইলা ফেলছে পুরো। ওরাই ছিল ভিপিএইচ অথবা বিসিএস। ভিপিএইচ হলে বিসিএস আর কোন হলে ঠিক না? ভুল হয়েছে। স্যার স্কিমেটিক কোনটা বলেছেন? স্কিমেটিক হচ্ছে যে আপনি একটা ক্যাপাসিটরের মান টান সহ দেখাইছিল, ঠিক না? এবং ওটা কোন লাইনের ক্যাপাসিটর এটাও দেখাইতেছিল। এইটা হচ্ছে আপনার স্কিমেটিক এন্ড লেআউট। আর স্কিমেটিক লেআউটটাই হচ্ছে আপনার মূল। একটা মাদারবোর্ড তৈরি হওয়ার আগে ওইটা তৈরি। ওখানে কোনো ভুল থাকে না। যত ভোল্টেজ বলেন, যাই বলেন, যত জায়গায় যত মেজারমেন্ট করছেন সব কিছু আপনার ওই স্কিমেটিকের মধ্যে। ঠিক আছে? এখন আজকে কি শিখছি? না এই আজকে শিখছি কি? অডিও রিসিভার আর হচ্ছে লাউড স্পিকার। লিঙ্গার। এখন এই লিঙ্গার স্পিকার আর লাউড স্পিকার যেটাই বলি, আপনার প্রবলেম হলে কি কি প্রবলেম হতে পারে? একটা হচ্ছে সাউন্ড আসবেই না। এটা বের করে যাবে নাকি? আচ্ছা, এদিক থেকে লাগবো। তুমি লাগা লাগা। বলছি সেটাই তো বের না। আচ্ছা, ব্যান্ডমেস করে একটা আর একটা সাউন্ডই হয় না। আর কি হবে? একটা লো সাউন্ড। আর একটা লো সাউন্ড হবে। এই তিন ধরনের প্রবলেমই পাবেন। এর বাইরে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এই তিন ধরনের প্রবলেমের বাইরে একটা জিনিস আছে। এটা হচ্ছে ধরেন আপনার মোবাইলে একটা কল আসছে, আপনি কল রিসিভ করছেন। এখন কানের সাউন্ডের সাথে কিছু শব্দ সহ আসতেছে, আপনি শুনতে পাচ্ছেন তার কথা, মানে সাথে একটা শব্দ আসতেছে। এই প্রবলেমটা কোথেকে হবে? আপনার মোবাইলে কল আসছে, আপনি কল রিসিভ করছেন, কথা বলতেছেন। এখন তার কথা শুনতেছেন ঠিকই, পাশাপাশি একটা শব্দ আসছে, ব্যাক সাউন্ড আসছে। হ্যাঁ, রিসিভার আর লাউড স্পিকার ছিল না স্যার, কিন্তু স্যার লাউড স্পিকার এখন এখানে দুটো বিষয় আছে। একটা বিষয় হবে কি, যে কেউ কল দিলেই কি আপনার এই ব্যাক সাউন্ড আসে, না একজনই কল দিলেই ব্যাক সাউন্ড আসে? যদি একজনের হয় তাহলে ওর কোনো সমস্যা। যদি একজন কল দিলেই সমস্যাটা হয় তাহলে তার কোনো সমস্যা। আর যদি সবার ফোনে আমি রিসিভ করলে একই প্রবলেম পাচ্ছি তাহলে আমার কোনো সমস্যা। এটা ক্লিয়ার করতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, আরেকটা বিষয় আছে, নেটওয়ার্ক দুর্বল থাকলেও কিন্তু অনেক সময় সাউন্ড কেটে কেটে আসে, কথা কেটে কেটে আসে। যে কাস্টমার আপনার কাছে আসবে সে থাকে কোথায়, তার ওই জায়গায় নেটওয়ার্ক কেমন থাকে, এই ইনফরমেশনগুলো নিবে। কারণটা কি, তার এমন কিছু রুম আছে, আপনি এই রুমে নেটওয়ার্ক ফুল পাচ্ছে, ওই রুমে গেলে নেটওয়ার্ক কম পায়। অনেক ফ্যামিলি অনেক বাসাতে যাবেন, অনেক আপনার প্লান বাসা বলেন, গ্রাম অঞ্চলে বলেন, যেখানেই বলেন, অনেক জায়গা আছে এরকম, এই রুমে পাচ্ছি আমি, ওই রুমে পাই না।
নেটওয়ার্ক যদি পাওয়াও যায় কল কেটে কেটে আসে, কথা কম শোনা যায়, কথা কেটে আসে, কিংবা কল 10 বার দিলে একবার ঢুকে, এরকম হয়। পাইছেন কখনো? জি স্যার। পাইছি স্যার। এটা তো আইতে যে কথা বলা অনেক সমস্যা হয়। এরকম হয় না? আপনি এরকম সমস্যা যদি না পান তবে পাওয়ার জন্য কি করবেন, আমি একটা অ্যাড্রেস বলে দিব, অ্যাড্রেস অনুযায়ী যাবেন। মোতালেব প্লাজা মার্কেটের নিচে যে পার্কিং প্লেসটা আছে, এখানে গাড়িগুলো রাখে, সেখানে যাবেন, দেখবেন আপনাকে কেউ কল দিতে পারবে না, আপনিও কাউকে কল দিতে পারবেন। নেট থাকে না ওখানে স্যার, 2 তলা বা 3 তলা এরকম হয়, পেরিট আছে ওখানে কি ঝামেলা লাগে? সেই ক্ষেত্রে কিন্তু কথা ক্লিয়ার আসবে না। আপনি এরকম কাস্টমার, অনেক কাস্টমার আসবে, অনেক বয়স্ক কাস্টমার আছে, আপনার যদি আত্মীয় স্বজন দেখবেন যে আপনার দাদা দাদি থাকলে বা বয়স্ক যদি কেউ থাকে, তারা কিন্তু মোবাইল চালায় অভ্যস্ত না, তাদের সময় মোবাইল ছিল ঠিক না, তারা এখনো বাটন ফোনই চালায়, টাচ মোবাইল চালায় না। এই ধরনের কাস্টমার আপনাদের কাছে আসবে, তারা কিন্তু বুঝবে না আসলে প্রবলেম। তারা বলবে আমার সাউন্ডে একটা শব্দ আসে বা আমি ক্লিয়ার শুনি না, তার কাছ থেকে ইনফরমেশনগুলো নিব, হতে পারে সে যে জায়গায় থাকে সেই জায়গায় নেটওয়ার্কের প্রবলেম, নেটওয়ার্কের জন্য সাউন্ডের প্রবলেম। রিসিভারের ক্ষেত্রে বলতেছি, লাউড স্পিকার তো ধরেন আপনার রিংটোন আমি চেক করলেই বুঝতে পারবো আমার নেটওয়ার্কের প্রবলেম, কিন্তু রিসিভারটা আপনার কি হয়, নেটওয়ার্কের সাথে কানেক্ট করে, কারণ অপর প্রান্ত থেকে শব্দ যদি ক্লিয়ার না আসে আমি শব্দ ক্লিয়ার শুনতে পারবো না। ঠিক না? সেম জিনিস আমরা আগামী ক্লাসে যখন মাইক্রোফোন করব, এই একই প্রবলেম হতে পারে নেটওয়ার্কের জন্য, কারণ আমি কথা বলতেছি তার কাছে এরকম ব্যাড নয়েজ যেতে পারে। অনেক সময় দেখবেন আপনার কথাই আপনি শুনতেছেন, বুঝছে এরকম? জি স্যার। হয় স্যার, গতকাল শুনছি আমি স্যার, নেটে কল দিছি, এখানে আসলে নেটওয়ার্কের জন্য আসে, এটা কিন্তু কোনো স্পিকারের সমস্যা না। স্যার আমরা শুনছি গতকাল নেটওয়ার্কের সমস্যা, এটা কোনো স্পিকারের সমস্যা না। কিন্তু আপনারা মনে করেন না যে এটা স্পিকারের সমস্যা, আপনার কথাই আপনি রিটার্ন পাচ্ছেন, নেটওয়ার্কের জন্য পাচ্ছেন, ঠিক আছে? তো এটা আসলে প্রবলেম না। আবার অনেক সময় কি হয়, অন্য কারো সেটে একজনের সাথে কথা বললে একমাত্র কথা ব্যাক আসে, কিন্তু সবার সাথে কথা ব্যাক আসে, রিটার্ন আসে না, আপনার কথা আপনি শুনেন না। কিন্তু একজনের সাথে কথা বললেই আপনার কথা শুধু রিটার্ন আসে, তবে তার সেটের প্রবলেম আছে, আপনার সেটের না। এবং এটা নেটওয়ার্ক প্রবলেম বলতেও পারে, কারণ কি তার সেটে এই প্রবলেমটা আছে যে তার আমার কথা গেলে আবার রিটার্ন করে, আমার কথা তার সেটে যাচ্ছে, আমার শব্দগুলো তার ওইখানে যাচ্ছে, যায় আবার রিটার্ন করতেছে, তার মানে তার সেটে সমস্যা আছে। আর মাঝে মধ্যে যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে এটা নেটওয়ার্কের জন্য হচ্ছে। তাই বললাম রিসিভার আর মাইক্রোফোন এই দুটো জিনিস হচ্ছে নেটওয়ার্কের সাথে কানেক্টেড, কারণ মাইক্রোফোন আমরা যা বলি সেটা অপপ্রান্তে যাচ্ছে তার রিসিভার, আর সে যেটা বলে তার মাইক্রোফোন থেকে ইনপুট হয়ে আমার কাছে আসে কি, আউটপুট হয়ে আমার কাছে আসে কি রিসিভার ইনপুট হয় তার শব্দ, ঠিক আছে? সেটা আমরা শুনি, এটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এটা সবসময় মাথায় রাখবেন। আমরা এমন প্রবলেম সলভ করছি যখন বাটন ফোন ছিল, যদিও স্মার্টফোনে এই প্রবলেমটা পাইনি এখন পর্যন্ত, বাটন ফোনের সময় পাইছি না। এটা আমার একটা এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি। এটা হচ্ছে আমরা যখনই দেখতাম যে এই কল আসছে, আপনার সবসময় আমি শব্দ পাই হচ্ছে জেল শব্দ, কথা ঠিকই শুনতেছি, সাথে একটা ব্যাড নয়েজ আছে, তখন আমরা কি করছি, নেটওয়ার্ক এসিতে কাজ করি, নেটওয়ার্ক এসি দুর্বল ছিল, বাটন ফোনে তো আইসি কম থাকতো, এই রেজিস্টার বলেন, এই ডট কয়েল বলেন, এই ফিল্টার বলেন, এত পাস ছিল না, সব কিছু ওই আইসির মধ্যে দিয়ে দিত, যার ফলে আমরা কি করতাম, আইসি কিনতাম। কিন্তু এখনকার স্মার্টফোনে এই ধরনের প্রবলেম হইলে আমাদের কি করতে হয়, আইসিতে কাজ করতে হয় না, ছোটখাটো যে কম্পোনেন্টগুলো আছে এগুলো কি প্রবলেম পাওয়া যাবে। স্যার আপনাদের বলছে ডায়াগনোস করতে হবে, বলছে না, আমি জানি না বলছে কিনা, বলছে আমাদের মধ্যে বলছে, কারণ সকালে সরকার শিখতেই বলে আসছে, বুঝছে না? কিন্তু আগের সেটগুলোতে ওই একটি আইসি থাকতো, নেটওয়ার্ক আইসি, বাটন ফোন আপনারা এখনো দেখছেন, বুঝছেন না? একটা নেটওয়ার্ক আইসি থাকে, একটা সিপি থাকে, আপনার সিপি। তো আগে দেখা গেছে আমরা আইসি চেঞ্জ করতাম, এখন কি করি, ওই যে ক্যাপাসিটর খারাপ, ক্যাপাসিটর
আইসি পর্যন্ত দেখছিলেন আস্তে আস্তে প্রোটেকশন বেড়ে গেছে, কম্পোনেন্ট বেড়ে গেছে, ডিসপ্লে বড় হয়ে গেছে, স্মার্টফোন বেড়ে গেছে, ফাংশন অনেকগুলো বেড়ে গেছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে এখন থেকে চেষ্টা করবেন আপনাদের মানি ব্যাগে ছোটো কিছুই রাখা। কেন রাখবেন? কেন রাখবেন? স্যার মাইক্রো পরিষ্কার করার জন্য। পরিষ্কার করার জন্য। শুধু পরিষ্কারের ক্ষেত্রে যে কাজে লাগে সেটা না, যে কোনো কাজে লাগবে আপনাকে এই সময় খুশি। কেন লাগবে আমি বলি। 5 টাকা নেবে 10 টাকা নেবে এক কথা, আমি বলতে মানে বেড়ে রাখি সেই সুবিধাতে এখন 1 পিসি বাইরে আছে। কেন রাখি? আপনি এখন কাজ শিখতেছেন, এখান থেকে যখন বেড়ে যাবেন তখন কি করবেন? নিশ্চয়ই কোনো না কোনো শপে কাজ করবেন, বেকার তো বসে থাকবেন, ঠিক না? আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল যতজন আছে সবাই জানবে আপনি মোবাইল সার্ভিসিং করেন, জানেন না? তখন আপনারা আমার মতো বিপদে বিপদ জানেন। মোবাইল নিয়ে আপনি কোনো একটা অনুষ্ঠানে যাবেন, যার মোবাইলের কানে সাউন্ড কম বলবে আমার সাউন্ডটা কম আসতেছে ঠিক করে দেবেন। বিয়ের দাওয়াতে গেছেন সাউন্ড ঠিক করতে হবে, বুঝতে পারছেন? আমি এখন যে বিপদে পড়ছি বা এখন পর্যন্ত আছি যে বিপদে, সেই বিপদে আপনারাও পড়বেন, ঠিক আছে? যে কোনো অনুষ্ঠানে যাবেন, একজন থেকে দুজন আপনি পাবেনই যে আপনাকে বলবে আমার কানে সাউন্ড কম, আর আমার রিংটোনের সাউন্ড কম, এরকম বলবি। এটা তো বড় বিষয়। আর তখনই হচ্ছে মানি ব্যাগ থেকে সোনার কিছুই বের করবেন, জালি এখন থেকেই রাখার চেষ্টা করবেন। এমনকি অনেকে বলবে আমার চার্জার নাম হচ্ছে দিলে চার্জ হয়, আমি চার্জ হয় আমার পিনগুলো ক্লিন করে দেওয়ার জন্য। আপনি কি ব্রাশ নিয়ে তো আর ঘুরতে পারবেন না, ঘুরতে পারবেন, ঠিক আছে? বাস্তবে কিন্তু আমি এখন পর্যন্ত যতগুলো গেছে গেছি একটা বিয়েও বাদ নাই, একটা অনুষ্ঠান বাদ নাই, এই অনুষ্ঠানে আমি একজনের সাথে ঠিক না করছি। আপনাদেরও এবার ঈদে যাবেন না আপনারা? রোজার ঈদের সময় তো আপনারা ছিলেন না, ঈদের পরে ক্লাস। আচ্ছা, এবার ঈদে তো যাচ্ছেন। আগের দিন আমি যখন বাড়ি যাবে আমার কাছে ভাই আমার ফটোতে একটা সাউন্ড হয়, আমি সেলুনে চুল কাটতে গেলে কেউ নাকি ধরবে, কম কিছু করার নেই, জানে এই কাজ পারি এবং বিশ্বাস করে যে না তাকে দিলে নষ্ট করবে। আপনাদেরও বিশ্বাস করে আপনার জাতীয় স্বজন, ঠিক না? তো আপনাদের কাছে বলবে যে আমার এটা সাউন্ড ঠিক করে দেওয়া, ঠিক আছে? চেষ্টা করবেন বাড়িতে যাওয়ার আগে কিনে রাখেন, কারণ বাড়িতে গেলে এবার কিন্তু ধরবে আপনাদের, ঠিক আছে? আচ্ছা, আর অডিও সেকশনের আমরা ডিপ নলেজ আমরা এখনো দিইনি। আজকে যা ক্লাস করছেন প্রাথমিক পর্যায়ে বেসিক যেটা দরকার, বেসিক ট্রিটমেন্ট, আমার প্রাথমিক চিকিৎসা যেটা সেটা আমরা আজকে দেখাই দিচ্ছি। ডিপ নলেজ আমরা এখনো দিইনি, শনিবারে দিব। কেন দিব? কারণ একসাথে আমি লোড দিতে চাই না কোনো ক্লাসে। আমি একসাথে লোড দিলে যেমন আপনারা ডেট ফোন ক্লাস করছেন কয়দিন? 3 আজকে সহকারে 3 আজকেও এক পার্ট করেছি, 3 দিন কেন করেছি? আমার তো ক্লাসই ছিল একদিনে, 3 দিন কেন করে? কারণ প্রথম দিন যা করছেন দ্বিতীয় দিন এসে কিছুটা হইলেও ভুলছেন, দ্বিতীয় দিন যা করছেন তৃতীয় দিন এসেও কিছুটা ভুলছেন, আবার তৃতীয় দিন যখন করা হয়েছে হয়তো আগামীকালকে কিছুটা হইলেও আবার ভুলবেন, কিন্তু এই ভুলের মধ্যে আস্তে আস্তে কিন্তু ভুলের সংখ্যা কমতে থাকবে, বুঝতে পারবে না? তো এইটাই, এই কারণেই আমরা ক্লাসটাকে স্লোলি আগে বাড়াচ্ছি, তবে যেন আপনাদের মাথায় থাকে, বেশি প্রেশার না দিয়ে স্লোলি আগে বাড়াচ্ছি। 2 মাস 10 দিন বলেই যে আপনাদের 2 মাস 10 দিন পরে আমরা বের করে দিব ঠিক তা না। যদি 2 মাস 10 দিনের জায়গায় 3 মাস লাগে আমরা 3 মাসে শিখব। মুখ্য হচ্ছে ফুল যে আমাদের গাইডলাইন আছে কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা আপনাদের ছাড়ব না, সবসময় মনে রাখবেন। ফুল কমপ্লিট না হওয়া পর্যন্ত ছাড়ব না। এখন একটা ক্লাস যদি আমার 3 দিন নিতে হয়, আমি 3 দিন নিব, ঠিক আছে? কারণটা কি? আপনি যদি না বুঝেন একটা টপিক আপনি বুঝতেছেন না, তাহলে আমার এটা ইগনোর করে যদি আমি অন্য টপিকে চলে যাই তাহলে আজীবন আপনি একটা টপিকে দুর্বল, ঠিক আছে?
তো একটা টপিক আমি ট্রায়াঙ্গল বলবো শিখতে আসছি ফুল গাইডলাইন থেকে বের করবো আমি টাকা দিয়ে তো শিখতে আসছি এটা আমার ওষুধ করি এখান থেকে বের করবো ঠিক আছে আর এটা আমার বিশেষ করে আমাদের ট্রেনারের পক্ষ থেকে তো ধরেন আমাদের সর্বোচ্চ চেষ্টা তো থাকে আপনাদের শেখানোর জন্য ঠিক আছে আপনারাও চেষ্টা করবেন নিজের একটু বাসায় প্র্যাকটিস করার হোস্টেলে থাকেন যে বাসায় থাকেন যেখানে থাকেন আমরা যা বলি এগুলো একটু আবার রিভাইজ করার কারণ দেখি আপনি বাসায় বসে যদি এক নজর দেখেন মুখস্থ এখানটা এমন না যে আপনি স্কুলে পড়েন আপনি মুখস্থ করবেন বসে বসে এমন না জাস্ট এক নজর যদি দেখেন তাহলে অনেক কিছু মনে পড়ে যাবে বাসায় যদি একবার হলেও এক নজর দেখেন যা লিখছেন আজকে বা যা ভিডিও করছেন একবার যদি দেখেন অনেক কিছু মনে পড়ে যাবে তাহলে আপনাদের জন্যই ভালো আপনারা মনে থাকবে কি হবে পরে ক্লাসটা করতে আরো ইজি হবে কারণ আস্তে আস্তে যত দিন যাবে আপনাদের ক্লাস তত ডিপ নলেজ হবে তত ডিপলি হবে বুঝতে পর্যন্ত শিখতে হবে সামনে এমন একটা ক্লাস আছে যে ক্লাসে আমি জানি যে সবার মাথার ভিতরে খিচুড়ি পাবে সবার মাথার ভিতরে কি পাবে স্যার ঈদের আগে না ঈদের পরে এটা ঈদের আগেই আছে তবে আমি চেষ্টা করতেছি এটা ঈদের আগে যেন না দিই কারণ ঈদের পরে এসে আবার ঢুকে যাবে একই ক্লাসটা ওটা চাচ্ছে ঈদের পরেই আগে দিলে আপনি ঈদের ছুটিতে ঢুকে যাবেন ক্লাসের নাম আবার ক্লাসের গুরুত্বপূর্ণ একটা ঠিক আছে এমন কথা কওয়া হইতে কাল মুসলিম হয়ে গেল না ওই ক্লাসটা না দিলে কি অন্য ক্লাস দিব না ক্লাসটা আছে ক্লাসের নাম কি স্যার প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ তবে ওই ক্লাসটা ওইটা হচ্ছে আসলে বেসিক কোনো ট্রেনিং সেন্টারে বাংলাদেশের যত ট্রেনিং সেন্টার আছে কোনো ট্রেনিং সেন্টারে বেসিক কোর্সের মধ্যে ওই ক্লাসটা করায় না আমাদের এই গাইড এই বইতে নাই ওই ক্লাসটা আপনাদের বেসিকই করায় কেন করাই কারণ হচ্ছে যারা অ্যাডভান্সে যাবে তাদের জন্য যেন ইজি হয় ক্লাসটা আরেকটু ডিপলি বুঝতে আর যারা অ্যাডভান্সে যায় না তারা দেখা গেছে যতটুকু নলেজ পাইলো বেসিক থেকে অতটুকু নিয়ে অন্যভাবে কাজ যেন করতে পারে এই জন্য আমরা ওটা বেসিকে দিতে গেছি ঠিক আছে ঠিক আছে ক্লাসটা আপনাদের সামনে প্রয়োজন ঈদের আগে দিতে বলছে আমি ভোট করে রাখছি অন্য ক্লাস নিব কিন্তু এটা ঈদের আগে এর আগে ব্যাচও দিচ্ছি ঈদের আগে নিলে ঈদের ছুটিতে পরে এসে ভুলে যাবে ঠিক আছে হ্যালো স্যার রোল কলটা ক্যাপ্টেন রোল কল করেন ঈদের আগে ছাত্ররা আর কথা 15 বিষয় 15 বিষয় মোবাইল মানে আছে যেটা মঙ্গলবারে যারা বিকালে 2 শিফটে তারা সব সকালে 2 শিফটে ভাগ হয়ে যাবে রোল কল করতেছি